এই যে ম্যাম, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশ পানে চাও, খুঁজতে থাকো নীল আকাশে আমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? আমার কথা শুনে রেহা ম্যাম চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। আমি নীরব চাহনিতে তার চোখে চোখ রাখি। রেহা কি বলে সেটি শোনার জন্য মনটা প্রস্তুত করি। ওর চোখের পাতাগুলো কয়েকবার কাঁপে, ঠোঁট দুটো বাঁকা হয়, নিচের ঠোঁট দাঁতের সাথে হালকা কামড়ে ধরে। আমার বুকের বাম পাশে হঠাৎ এক অজানা কম্পন জাগে। রেহার এমন এক্সপ্রেশন আমাকে তার প্রতি আরও বেশি টানে, অথচ আমি কখনো এর আগে কোনোদিনও তার সামনে এমন করে কিছু বলতে পারিনি। সাহসের অভাব নয়, বরং এক অজানা ভয়, এক অদ্ভুত শ্রদ্ধাবোধ আমাকে আটকে রাখে। কি বললে কথাটা? রেহা ঝাড়ি দিয়ে কথাটা বলল। আমি বুক থেকে হাতটা নামাই, মাথাটা চুলকিয়ে বোকা বোকা দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকি। আজ প্রথমবার ওর সামনে এসে এমন ইনডিরেক্ট কিছু বলি। একটু ইতস্তত বোধ হয়, কিন্তু তবুও ঠোঁটের কোণে একরাশ হাসি জমে ওঠে। কি হলো? চুপ কেন? বেশ কদিন ধরেই দেখছি তুমি সামনে দিয়ে গেলে তাকিয়ে থাকো, একা একা বিড়বিড় করে কি যেন বলো। আবার আবার দূরে থেকে বাইক চালিয়ে আমার পিছু নাও। ব্যাপার কি? মেয়ে পটানোর সব কাজ তো বেশ শিখিয়ে ফেলেছো দেখছি। আমাকে চেনো তুমি? আমি মুচকি হেসে ফেলি। এই মেয়ে সরাসরি আমাকে তুমি করে বলছে। মেয়েটা কি চেনে আমাকে? তবে আমার হাসি দেখে রেহার ফর্সা মুখে রাগের আভা ছড়িয়ে পড়ে। আমি ঠিক কী বলবো বুঝে উঠতে পারি না, তবু মনের গভীর থেকে কিছু শব্দ উঠে আসে। তাই বলি, কাজ কারবার দেখে তো মনে হচ্ছে ইমপ্রেস করার চেষ্টা বেশ পারদর্শী। হি হি। তাহলে আপনি কেন পড়ছেন না ম্যাম? হ্যাঁ। চুপ! থাপড়ে না তোমার দাঁত ফেলে দেবো। সরে এখান থেকে। ওর মুখে এই কথা শুনেই আমি দাঁড়িয়ে পড়ি। ও পেছন ফিরে চলে যায়। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি সেখানেই। তারপর দৌড়ে তার সামনে যাওয়ার জন্য পা বাড়াই, কিন্তু তখনই আমার বন্ধুরা আমাকে আটকে দেয়। মামা যাস না, ভার্সিটিতে ঢোকা আমাদের একদম নিষেধ। তার উপর রেহা কিন্তু ভার্সিটির টিচার, সাবধান। আরে রাগ তো ভাই, আমার ম্যামকে ভালো লাগে, ম্যামকে পেতেই হবে, তার জন্য বকাটে হলেও মেনে নেব। হ্যাঁ চলো আগে বের হই। ওদের কথায় কিছুটা বিরক্ত হলেও মেনে নেই। ভার্সিটি থেকে বেরিয়ে আসে, মনটা তখনও ওর দিকেই পড়ে থাকে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে রেহার মুখটা ভেসে ওঠে। আহ, কি কিউট মেয়েটা! রেহা নামটা উচ্চারণ করলেই বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত নরম অনুভূতি ছড়িয়ে পড়ে। দেখতে এমন সুন্দর যে যে কেউ একবার দেখলে ভুলতে পারে না। কণ্ঠে এমন মায়া যে শুনলেই সময় থমকে যায়। আমি জানি শুধু আমি না, ভার্সিটির অনেক ছেলেরই ওর ওপর ক্রাশ খায়, কিন্তু আমি অন্যদের মতো নয়। আমি শুধু তার সৌন্দর্যে নয়, তার আচরণে, তার উপস্থিতিতে হারিয়ে যাই। প্রথম দিন যখন ওকে দেখি, মনে হয় চারপাশে সব শব্দ থেমে গেছে আমার, যেন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে শুধু ওর হাসি শোনে। আমার বুকের ভেতর তখন তীব্র এক অনুভূতি ছটফট করে। ভালোবাসা নাকি পাগলামি বুঝে উঠতে পারি না। সেদিন থেকেই প্রতিদিন ক্যাম্পাসে এসে ঘুরঘুর করি, তার আশপাশ দিয়ে হেঁটে যাই শুধু এক ঝলক দেখার জন্য। ওর চোখের দিকে তাকাতে না পারলেও ওর উপস্থিতি টের পাই। মাঝে মাঝে ওর সামনে দিয়ে গেলে বুকের ভেতর হালকা জ্বর বইতে থাকে, তবুও সাহস পাই না কিছু বলতে। আজ হঠাৎ করে যেন সাহসটা এসে যায়, তাই ওর সামনে গিয়ে কথাটা বলেই ফেলি। জানি না আমার কথাগুলো ওর কাছে কেমন লেগেছে, কিন্তু এতটুকু বুঝি রিহার চোখের ভেতর একটা ঝিলিক আছে, যা একসাথে রাগ, অবাক আর কৌতূহল মেশানো। হয়তো এই কৌতূহলই একদিন ওর হৃদয়ে জায়গা করে দেবে আমার জন্য। এখন আমি কেবল ভাবি, রেহা যদি একবার আকাশের দিকে তাকায়, হয়তো নীল আকাশেও আমার ভালোবাসার রং খুঁজে পাবে। রেহার সাথে দেখা হবার দিন আমার মায়ের সাথে ঝগড়া হয়। তাহলে সবটা খুলে বলি। আজকে সকালটা শুরু হয় ঝগড়ার মধ্যে দিয়ে। মায়ের সাথে এমন দিন শুরু হোক এটা আমি চাই না কখনোই, তবু আজকে তাই হয়। সকাল না বলে বরং দুপুরবেলায় ঠিক, কারণ ঘুম থেকে উঠতেই দেখি ঘড়ির কাঁটায় 11টার কাছাকাছি। ফোনে বন্ধুরা এক একটার পর এক একটা কল দিয়ে যাচ্ছে। সবাই বাইক রাইডে যাবে বলে অপেক্ষায় আছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যাই। মা বাবা চুপচাপ বসে আছে, চোখে একটা অদ্ভুত কঠোরতা দুজনের। আমি তাদের সামনে গিয়ে বসলাম। আম্মু, খেতে দাও, আমি বের হব। পারবো না। কেন, কি হলো আবার? আগে চাকরি করে টাকা কামিয়ে আনবি, তারপর খেতে পারবি। এটা কি বলছো আম্মু? আমাদের কি টাকা কম আছে নাকি?
বাসা ভাড়া দিয়েই তো সব চলে যায়, তাহলে আমাকে চাকরি করতে হবে কেন? এই হারামজাদা, পড়াশোনা শেষ করে এখন বসে আছিস, আবার বকাটের ছেলেদের মতো রাস্তায় ঘুরে বেড়াস। তোর নামে এত নালিশ আসছে কেন? যা এখান থেকে। যেই দিন মানুষ হবি সেই দিন খাবার পাবি। এখন থেকে এই ছেলেকে যেন খাবার না দেওয়া হয়। ফাজিল ছেলে একটা। ওদের কথায় বুকটা হু হু করে ওঠে আমার। কিছু না বলে চেয়ার সরিয়ে উঠে যায়। মনটা ভীষণ ভারী লাগে। রাগ, অভিমান, অপমান সব মিলিয়ে এক অজানা চাপা আগুন জ্বলে ওঠে বুকের ভেতরে। টাকাও নেই সাথে, তবুও বেরিয়ে পড়ি। জানি যদি টাকা চাই তখনই শুনতে হবে নিজে কামিয়ে আন। তাই আর বলি না। রাস্তায় পা বাড়াতেই মনে হয় পেটটা গর্জন করছে, ক্ষুধায় মাথা ঝিমঝিম করছে। তবুও বাইকটা নিয়ে সরাসরি বন্ধুদের কাছে যাই। ওরা একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। দোস্ত, তোরা কিছু খাওয়াবে? কিরে, বাসা থেকে খেয়ে আসিস নাই নাকি? আরে মামা, বলিস না, এমন প্যারা দিচ্ছে বাসায়, শুধু বলে চাকরি কর, টাকা কামা। এখন নাকি না কামালে খেতেও পারবো না। আচ্ছা ঠিক আছে, চল কিছু খেয়ে নিই। চল। আমরা তিনজন বাইকে উঠে কাছের একটা হোটেলে যাই। ভাত, ডাল, ডিম ভাজি, মানে সাধারণ খাবার খাই, কিন্তু তখন সেটা রাজকীয় মনে হয়। খেতে মনটা কিছুটা হালকা লাগে। হাসি ঠাট্টা করে সবাই আবার বাইক স্টার্ট দেই। আজকের গন্তব্য নির্দিষ্ট নয়, শুধু ঘুরবো, একটা মুক্ত বাতাস নেব, জীবনের ঝামেলা ভুলে থাকবো কিছু সময়ের জন্য। রাস্তায় বাইক ছুটে চলে, হাওয়া মুখে লাগে। আমি ভাবি, জীবনে কেন সবসময় এমন কঠিন কথা শুনতে হয় আমার জন্য? আমি কি এতটাই খারাপ? হয়তো আমি ঠিক মতো দিক খুঁজে পাই না, কিন্তু ভেতরে ইচ্ছাটা আছে। মা বাবা সেটা দেখে না, তারা শুধু আমার ব্যর্থতা গুনে গুনে বলেন। বাইক থামাই ঢাকা কলেজের সামনে। সবাই বলে ক্যাম্পাসের ভেতর একটু ঘুরে আসি। আমরা তিনজনই ওই কলেজের ছাত্র, তাই ঢোকার সময় কোনো ঝামেলা হয় না। ভেতরে ঢুকে দেখি দুপুরে রোদটা নরম হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। গাছের ছায়ায় বসে কিছু ছেলে মেয়ে গল্প করছে। আমরাও একটা জায়গায় বসে হাসি মজা শুরু করি। ঠিক তখনই আমার চোখ আটকে যায় এক মেয়ের দিকে। ও আমাদের সামনে দিয়ে হেঁটেই যায়। হালকা বাতাসে ওর চুল উড়ে যায় মুখের ওপর। জিব্রু শাড়ি পরা মেয়েটার গায়ে আহামরি কোনো সাজ নেই, তবুও মনে হয় যেন পুরো পরিবেশটা থেমে গেছে ওর জন্য। আমার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত কাঁপুনি শুরু হয়। মনে হয় আমি ওকে আগেও কোথাও দেখেছি, কিন্তু না, এমন কেউ থাকলে আমি ভুলতে পারতাম না। ওর চোখে একরাশ স্থিরতা, যেন সেই চোখের গভীরে কোনো গল্প লুকিয়ে আছে। বন্ধুরা মজা করছে, হাসছে, কিন্তু আমি আর কিছুই শুনি না, শুধু তাকিয়ে আছি ওর দিকে। ও হেঁটে চলে যায়, আর আমি এক জায়গায় স্থির হয়ে যাই। মনে হয় বুকের ভেতর কেউ হালকা করে আঘাত করে গেল। এতটা অনুভব কখনো হয়নি আগে। বন্ধুদের একজন ঠেলা দিয়ে বলে উঠল, কিরে, এমনভাবে তাকিয়ে আছিস কেন? আর তার দিকে তাকিয়ে আছিস? ওদিকে দেখ। হ্যাঁ, একটা মেয়ে, প্রেমে পড়লি নাকি? জানি না ভাই, তবে মনে হচ্ছে কিছু একটা শুরু হয়ে গেল আজ আমার মনের ভেতরে। বাতাসে যেন মেয়েটি গায়ে সুগন্ধ এখনো বেঁচে বেড়াচ্ছে। আমি জানি না কেউ কোথা থেকে আসছে, আগে কখনো ক্যাম্পাসে দেখিনি, কিন্তু মনে হচ্ছে আজই আমার জীবনের দিকটাই বদলে যাচ্ছে। মেয়েটা একটু খাটো, দেখে মনে হচ্ছে আমার চেয়ে জুনিয়র হবে মেয়েটি, কিন্তু মেয়েটি এত সুন্দর কেন? আমি মেয়েটির দিকে তাকিয়ে থেকে বন্ধুদের আবার বলি, দোস্ত, আমি তো মনে হয় ক্রাশ খাচ্ছি। কোনটা রে? ওই যে ওই দিকে যে আসছে? হুম যা তাহলে কিছু বলে আয়। দাঁড়া। মেয়েটা ততক্ষণে আমাদের সামনে চলে এসেছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে মেয়েটিকে বলি, এই যে শুনছেন? কি আমাকে বলছেন? তুমি কি এখানে নতুন? কেন? ক্রাশ খাচ্ছি তো তাই। মানে? তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। তোমার পরিচয়টা এখন দাও। একে তো আমার অনুমতি না নিয়েই আমাকে তুমি করে বলছো, আবার আজে বাজে কথাও বলছো। মেয়েদের দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? তোমার বাসায় কি মা বোন নেই? ফজিল বেয়াদব ছেলে একটা। মা বোন সবাই আছে, কিন্তু বউ নেই। আমার কথা শুনে মেয়েটার মুখের রং পাল্টে যায়। মেয়েটা কে ভাই, এভাবে আমাকে তুমিও বলছে? আবার চড়ও দিল। চর খেয়ে গালে হাত দিলাম। বন্ধুরা ভয়ে সরে গেছে কিছুটা। মেয়েটা বলে, বেয়াদব কোথাকার! মেয়ে মানুষকে কি সবসময় সহজ সরল মনে করিস? কানের নিচে আরেকটা দিলে বুঝবি কেমন লাগে। কী রে ভাই,
মেয়ে তো না, যেন অ্যাটম বোম। কিছু বোঝার আগে মেয়েটা আমাকে মেরে দিল। হাতের কি জোর মাইরে, গালটা ফুলে যাচ্ছে, জ্বালাও করছে রে। মেয়েটা হন হন করে চলে যায়। তবে আশেপাশে দু একটা পোলাপাইন এসে দাঁড়িয়েছে। সাব্বির বলে, কি রে, তোকে মারলো আর তুই কিছু বললিও না কেন? আরে কি বলবো, চোরটা খেয়েছি তাতে কি হয়েছে? তোদের ভাবির হাতে ছোঁয়া তো পেয়েছে। আরে কি ভালোবাসা! এতদিনে একটা মেয়েকে তোর ভালো লাগছে, এটাই অনেক। থুর, সবার সামনে মার সমাসের কী যে করি। একটা ছেলের দিকে তাকালাম, মনে হয় জুনিয়র হবে, ওই মেয়েটার মতো আর কি। তাকে ডাকলাম, এই ছেলে শোনো তো। জি ভাইয়া। ওই যে একটা মেয়ে যাচ্ছে, ওকে চেনো? ভাইয়া, আমাদের এই কলেজের টিচার উনি, মানে আমাদের ম্যাম। কি, উনি টিচার? জি ভাইয়া। হায় রে, ম্যাম হয়। আচ্ছা ব্যাপার না, ওই মেয়েটার বায়োডাটা বলো। ম্যামের বাবা এই সিটির মেয়র, তবে কোথায় থাকে জানি না। আর ম্যামের নাম রেয়া। অনেক রাগী উনি। এই কলেজে আসার পর কয়েকটা ছেলে ম্যামকে জুনিয়র ভেবে প্রপোজ করেছিল, কিন্তু ম্যাম ওদের অনেক পিটিয়েছে, এমনকি কলেজ ছাড়া করেছে। আপনিই প্রথম যে চর খেয়েছেন। কি সাংঘাতিক বায়োডাটা মেয়েটার, ভয় তো গলা শুকিয়ে গেল। তবে আমি যে চর খাইলাম এমন না, বাকিরাও খেয়েছে। নামটাই তো রেহা, নিমের মতো তেতো, কিন্তু রেহা তেতো না, সে অনেক মিষ্টি দেখতে। যদিও সে আমার সামনে বসে থাকতো তাহলে সারা জীবন তাকেই থাকতাম। কিন্তু সে একটু রাগী মেয়ে, একটু না অনেক বেশি রাগী। এখনও ব্যথা করছে গালটায়। এত জোরে কেউ মারে? এই প্রথমবারের মতো কোনো মেয়ের হাতে মার খাচ্ছে। আবার কেউ আমার বোনকে বলে দেবে না তো? অবশ্য তেমন কেউ দেখছে না। ও ভালো কথা, আমার বোনও এই কলেজেই পড়ে। এরপর আর আমি সেখানে থাকি না, ওখান থেকে চলে আসি। একটা গাড়ি আসে ভার্সিটিতে, আমরা বাইরে ছিলাম। গাড়িটা মেয়রের। হায় হায়, মেয়েটা কি আমাদের কথা বলে দিল নাকি? এখন কি হবে? ভয়ে গলা শুকিয়ে আসে। বেশ কিছু সময় পর সেই গাড়িটা আবার বের হয়, চলে যায় সেখান থেকে। কি হয়েছে আমার জানা দরকার। কিছু সময় পর ওই ছেলেটাই আসলো বাহিরে, তাকে আবার ডাক দিলাম, ওই ছেলে এদিকে আসো তো। হ্যাঁ ভাইয়া। একটু আগে দেখলাম মেয়রের গাড়ি আসলো ভার্সিটিতে, কি হয়েছে জানো কিছু? হ্যাঁ, ওই যে ওনার লোকেরা ম্যামকে দেখে রাখে দূর থেকে। আপনি ম্যামের সাথে কথা বলেছিলে বলে মেয়র স্যার আসলো সেটার খোঁজ নিতে। তার মানে ম্যাম সব বলে দিল? এখন আমার কি হবে রে? কিন্তু ম্যাম তার বাবাকে কিছু বলেনি, বলেছে কেউ তাকে বিরক্ত করেনি, তাই উনি চলে গেছে। যাক বাঁচলাম। এই নাও চা খাও, মাঝে মাঝে হেল্প করিও। জি। আমি যেন বুকে প্রাণ ফিরে পেলাম। কি ভয়টাই না পেয়েছে। এমন মেয়ের উপরে প্রেমে পড়লাম, অথচ সে কিনা সিনিয়র ম্যাম। থুর, লাকটাই খারাপ। তার উপর মেয়ের বাবা রাজনীতি করে। আমি যে বকাটে ছেলে, জীবনেও তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না। বিয়ে তো দূরের কথা, আমি তো মেয়েকে আগেই পটাতে পারবো না। হয় আমাকে তুলে নিয়ে পিটাবে, নয়তো মেয়েটার হাতে চর খেতে খেতে আমি শহীদ হয়ে যাব। যেটাই হোক, এই মেয়েকে তো আমি পটিয়ে ছাড়বো, না হলে আমার জীবনটাই যেন বৃথা মনে হচ্ছে। আমি বাড়ির গেট খুলে ভিতরে ঢুকি। সামনে চোখে পড়ে একটা কালো গাড়ি রাখা, চকচকে নতুন ধাঁচের। মুহূর্তে কপালে ভাঁজ পড়ে। আমাদের বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে খুব কমই। মনে মনে ভাবি, কে এসেছে আবার? আমাদের বাড়িতে তো এমন কেউ আসার কথা না। নিচতলায় আমাদের ফ্যামিলি থাকে, বাকি 4 তলা ভাড়া দেওয়া। হয়তো কোনো নতুন ভাড়াটিয়া এসেছে বা কোনো ভাড়াটিয়াদের আত্মীয় এসেছে, কিন্তু কে জানে কে আসলো। আমি ধীরে ধীরে ভেতরে যাই, ব্যাগটা সোফায় ছুঁড়ে দিয়ে সোজা ডাইনিং টেবিলের দিকে যাই। টেবিলে ভাত, মাংস, ডাল, ভর্তা সাজানো আছে। পেটে ক্ষুধা, তাই কিছু না ভেবে খাওয়া শুরু করি। এমন সময় মা রান্নাঘর থেকে এসে আমার সামনে দাঁড়ায়। এত সময় কোথায় ছিলি? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস, বেয়াদব একটা। মা, খেতে তো দিবা ঠিক মতো, বকা শুরু করলে খাই কিভাবে? আগে কাজ কর, তারপর খাবি। থুর, কাজ কাজ কিসের কাজ? রিয়া কোথায়? ভার্সিটি থেকে এসেছে? হ্যাঁ এসেছে, সাদি আসে এখন। এই সময়ে ছাদে কি করে? সন্ধ্যা নামছে প্রায়। আর বলিস না, ওর ভার্সিটির টিচার এসেছে, তাই তার সাথে সাদে গেছে। কি, ছেলে টিচারের সাথে ছাদে? মা, তুমি কি ওর জন্য টিচার ছেলে পছন্দ করেছো নাকি? ছেলে টিচার কোথা থেকে এলো রে? তুই কি এই বাড়ির কোনো খোঁজ রাখিস? কে আসে কে যায় কিছুই জানিস না। 10 দিন ধরে 3 তলা ফাঁকা পড়ে আছে, সেটাও জানিস না। আজ নতুন ভাড়াটিয়া এসেছে এখানে। তাই নাকি? কেমন ভাড়াটিয়া?
একজন মেয়ে টিচার। মেয়েটার বাবা নাকি বড় রাজনৈতিক লোক। মেয়ের মামা এসে মেয়েকে এখানে রেখে গেছে কিছুদিনের জন্য। বলেছে মেয়ের একটু বিপদ আসে, তাই কিছুদিন একা থাকতে দেবে। আগাম টাকা দিয়েছি, তাও আবার ডাবল ভাড়া। মেয়ে টিচার নাম কি জানো? না, নামটা এখনও ঠিকমতো শুনি নাই, তবে বলেছে ভার্সিটিতে পড়ায় আর ভীষণ ভদ্র। রিয়া তো তার সঙ্গে গল্প করছেই এখন ছাদে। মেয়ের এমন বর্ণনা শুনে বুকের ভিতরটা কেমন জানি কেঁপে ওঠে। মাথার ভেতর একটাই নাম ঘুরে ফিরে বাজে, রেহা। মেয়ে টিচার, রাজনৈতিক বাবার মেয়ে, কিছু বিপদ আছে, সব মিলে একটাই মানুষের কথা মনে পড়ে। থুর, কি যে ভাবছি। ভুলও তো হতে পারে, সেটা বড় কথা না। মা আবার আমাকে কথা শোনালো, সেসব মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায়। মা থাকো, আমি ছাদে যাচ্ছি। ওই কই যাস? আগে খেয়ে যা। না, খাবো না, এখন খেতে নাই। এখনও রাগ করে আসিস? আমরা তো তোর ভালোর জন্যই বলি। সকালে তো টাকা নিয়েও যাস নাই, কিছু খাস নি সারাদিন। এখন অন্তত তো খেয়ে যা। লাগবে না মা, পরে খাই। আমি মায়ের সামনে থেকে চুপচাপ বের হয়ে আসি। সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে উঠতে মনে হয় বুকটা ধপধপ করছে। একবার থেমে নিঃশ্বাস নেই, মনে মনে বলি না, অনেকেও হতে পারে, হয়তো নামটা আলাদা, হয়তো চেহারায় মিল থাকবে না। রেহা তো এখানে আসার কথা না, এখানে কেন আসবে? না থাক, আর ছাদেই যাব না। নিচের রুমে এসে দরজাটা ধীরে বন্ধ করি। ছাদে যেতে ইচ্ছে করছে না আর মোটেও। মনটা কেমন ভারী ভারী লাগছে। সকালের দিকে মা বাবার কথাগুলো আবার মাথায় করছে। বারবার মনে হয় তারা হয়তো আমাকে ঠিক বুঝতে পারে না, তাই চুপচাপ বিছানায় গাটা এলিয়ে দিই। চোখের পাতা নামাতে না নামাতে মন চলে যায় অন্যদিকে, মানে রেহার দিকে। কেন জানি আজ ওর মুখটা বারবার চোখে ভাসছে। সেই হালকা রাগ ভরা চোখ, সেই গভীর চেহারা, সব কিছু মনে পড়ে যায়। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ে। আমি না বললেও দরজাটা খুলে ভেতরে ঢোকে রিয়া। ভাইয়া, বল। তুই বলে কিছু খাসনি? না। কেন ভাইয়া, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, তুই যা, গিয়ে পড়তে বস। আগে বল, খাসনি কেন? এমনি ভালো লাগছে না, তুই যা। রিয়া আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে চুপচাপ বের হয়ে যায়। ওর চলে যাওয়ার পর ঘরটা আরও নিস্তব্ধ হয়ে যায়। আমি চোখ বন্ধ করি, কিন্তু মাথার ভেতর শুধু রেহার মুখ। কেন জানি বারবার সেই দিনের কথাই মনে হয়, যেদিন ও আমাকে থাপ্পড় মারে। সেই থাপ্পড়ের শব্দ এখনও কানে বাজে, গালে যেন হালকা ব্যথা টের পাই। হঠাৎ দরজায় আবার শব্দ হয়, মনে হয় রিয়া আবার এসেছে, হয়তো খাবার নিয়ে। ঠিকই, হাতে একটা থালা, ভাত আর ডিমবাজি থেকে ধোয়া উঠছে। এই নে, খাবার এনেছি, খেয়ে নে। তোকে বললাম না খাবো না? আচ্ছা, আমি খাওয়াই দিচ্ছি, হা কর। আমি আর কিছু বলি না। রিয়া ভাত নিয়ে মুখের সামনে ধরে, ওর চোখে মায়া, মুখে হাসি লেগে আছে। আমি চুপচাপ খেয়ে নিই। ছোটো বোনটা আমাকে ভীষণ ভালোবাসে। আমি রেগে থাকলেও ও কখনো দূরে সরে যায় না। খাওয়া শেষ হলে রিয়া থালা নিয়ে বের হয়ে যায়। আমি কিছুক্ষণ ফোন টিপি, তারপর অজান্তেই ঘুমিয়ে পড়ি। সকালে উঠেই বের হয়ে যায়। আজ মনটা হালকা হালকা লাগছে, তাই বন্ধুদের ডেকে আড্ডায় যাই। রাস্তার পাশে চায়ের দোকানে বসে সবাই মিলে গল্প করছি। ধোয়া উঠছে সিগারেট থেকে। চারদিকে সকাল সকাল হালকা গরম হাওয়া বইছে। বাইকের সিটে বসে আছি আমি আর রোকন, পাশে সজীব। হঠাৎ রোকন আমার কাঁধে হাত রেখে বলে ওঠে, ওই ভাবি আসছে রে। কি বলেছে সব? কার ভাবি? আরে হারামি, তোর ক্রাশ রে। কি বলিস? কার কথা বলছিস? শালা দেখ ওদিকে। তখনই চোখ পড়ে রাস্তার দিকে। সামনের দিক থেকে হেঁটে আসে রেহা, হালকা নীল রঙের ড্রেস পরা, চুল খোলা। আমার বুকের ভেতর কেমন জানি করে ওঠে। হাত থেকে সিগারেটটা ফেলে দিই সঙ্গে সঙ্গে। শ্বাসটা ভারী হয়ে আসে। রেহা এখানে কেন? ও কিভাবে আমাদের এলাকায় আসবে? ও এখানে কেন? মামা, এই এলাকাতে রিহা ম্যাম বেড়াতে আসলো নাকি নাকি এখানেই থাকে? আরে তা কেমন করে হয়? আমাদের এলাকায় থাকবে আর আমরাই জানবো না? তা ঠিক বলছিস। আমি কিছুক্ষণ চুপ হয়ে থাকি। রেহা আমাদের পাশ দিয়ে হেরে যায়। একবারও তাকায়ও না আমার দিকে। ওর এই নির্লিপ্ত চেহারাটা যেন বুকের মধ্যে কাটা হয়ে বিঁধে থাকে। আমি মাথা নিচু করে থাকি। চল কলেজের দিকে যাই। আমরা সবাই বাইকে উঠে কলেজের দিকে রওনা দিই। রোকন গান গায়।
সজীব মজা করে, সবাই হাসে, কিন্তু আমার মন অন্য কোথাও। কলেজে গিয়ে সবাই মিলে আড্ডা শুরু করে। রোকন তো একটার পর একটা মেয়ের সাথে হাসাহাসি করে। আমি শুধু দেখি, আমার চোখ বারবার চলে যায় গিটের দিকে, যেন রেহা হঠাৎ এসে দাঁড়াবে সামনে, কিন্তু আসে না। ওর অনুপস্থিতিতে কলেজের মাঠটা ফাঁকা লাগে। হাসির মাঝেও একটা অজানা শূন্যতা ঢেকে থাকে। বন্ধুরা যতই মজা করুক, আমার ভেতরে শুধু একটাই প্রশ্ন বাঁচে, রেহা আমাদের এলাকায় কি করে? রেহাকে কোথাও দেখি না। চারদিকে চোখ ঘুরিয়ে দেখি শুধু ভিড় আর হাসির শব্দ। আমরা কয়েকজন বন্ধু কলেজের মাঠে দাঁড়িয়ে আছি। এখন আর আমরা ছাত্র না, ভার্সিটি ছেড়েছি, 1 বছর পার হয়ে গেছে, কিন্তু তবু পুরনো জায়গাগুলো টান যেন এখনও ছাড়ে না। মনে হয় এই মাঠ, এই গেট, এই ক্যাফেটেরিয়া সবই এখনও আমাদের অংশ হয়ে আছে। রেহা আমাদের থেকে 2-3 বছরের সিনিয়র। সেদিন প্রথম ভার্সিটিতে ঢোকার সময় ওকে প্রথম দেখি। রেহা টিচার হয়েছে, ওর মামা রাজনীতি করে। আমি শিওর ওর বাবার কারণেই চাকরি পেয়েছে। আমি তেমন কিছু জানি না, কিন্তু এইটুকু জানি রেহা আমার সিনিয়র, আমাদের ম্যাম। আজ ওকে কোথাও দেখা যাচ্ছে না। আমি জানি না রেহা কোথায় আছে, কিন্তু রেহা আমাদের দেখছে, দূর থেকে দেখছে। তার পাশে দাঁড়িয়ে আছে ডিপার্টমেন্টের ডিন স্যার। আমরা কয়েকজন মজা করছি, হাসাহাসি করছি, মেয়েদের উত্ত্যক্ত করছি, ছেলেদের ডেকে র্যাক দিচ্ছি, সিগারেট হাতে নিয়ে বড় বড় কথা বলছি আর নিজেদের মধ্যে হাসছি। তখন ডিন স্যার ও রেহা আমাদের দিকে তাকায়। আমি টের পাই না, কিন্তু ওদের চোখে পড়ি আমি নিজেই। স্যার, ওরা কারা? মনে তো হয় না এখানে পড়ে। ওরা খুব বাজে ছেলে, ওরা সবাই এরকমই। মানে স্যার? তাদের সবার পড়া শেষ, মানে এই ভার্সিটি থেকে অনার্স শেষ। এখন কোনো কাজ করে না, শুধু ঘুরে বেড়ায়, মেয়েদের ডিস্টার্ব করে, ছেলেদের অযথা হয়রান করে, মাঝে মাঝে মারামারিও করে। তো এদের ভেতরে ঢুকতে দেন কেন? আর ওদেরকে আপনারা কিছু বলেন না কেন? বললে কি হবে, এরা এখানকার পুরনো ছাত্র, সবাই চেনে, অনেকের ওপর প্রভাবও আছে। স্যাররাও ভয় পায় এদের কিছু বলতে। ও বুঝলাম। আমারই ব্যবস্থা করতে হবে, বাবাকে বলে গোপনে ওদের একটু সাহায্য করতে হবে। এই কথাগুলো শেষ করেই রেহা রাগে গজগজ করতে করতে অফিসের দিকে চলে যায়। এরপর 2 ঘন্টা কেটে যায়। আমরা কলেজের গেট পেরিয়ে বাইরে চলে যাই। সবাই মিলে হাসাহাসি করছি, নতুন গল্পে ব্যস্ত। একটা সিগারেট মুখে নিয়ে লাইটার জ্বালাতে যাব, ঠিক তখনই কলেজের গেট থেকে বের হয় রেহা। হালকা বাতাসেও চুল উঠছে, মুখে সেই পরিচিত রাগ ভরা ভাব। একবার তাকায় আমার দিকে, তারপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমার হাত থেকে লাইটারটা পড়ে যায়। সিগারেটটা না জ্বালিয়ে পকেটে রেখে দিই। বুকের ভেতর কেমন একটা চাপা টান পড়ে। হঠাৎ মনে হয় ওকে ছাড়া এই জায়গাটা যেন অর্থহীন। তাই পা নিজের অজান্তে ওর পিছু নেয়। রেহা হাঁটছে, আমি পেছন পেছন যাচ্ছি। ও একবার ফিরেও তাকায় না। আমি ভাবি হয়তো ও আমার উপস্থিতি টের পেয়েছে, কিন্তু ইচ্ছে করেই উপেক্ষা করছে। আমার বন্ধুরা বাইক নিয়ে পেছন থেকে ধীরে ধীরে আসে। রোকন হাসছে, সজীব ঠাট্টা করছে, কিন্তু আমি কিছুই যেন শুনছি না। হঠাৎ রেহা থেমে দাঁড়ায়। রাস্তার মোড়ে দাঁড়ায় ও, সূর্যের আলো পড়ে ওর মুখে। একেবারে ঘুরে তাকায় আমার দিকে, চোখে আগুনের মতো দৃষ্টি। মনে হয় আমি কোনো অপরাধ করেছি আর ও তার বিচার নিতে এসেছে। আমি থেমে যাই, বুকের ভেতর কেমন শূন্য লাগে। রেহার মুখের অভিব্যক্তি বুঝতে পারি না, তবে মনে হয় ওর চোখে রাগের পাশাপাশি একটা ক্লান্তিও আছে। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে, পায়ের আওয়াজ যেন ধীরে ধীরে মাটিতে বাজে। আমি চোখ নামাতে চাই, কিন্তু পারি না। এই যে শুনছেন? ওর কণ্ঠ কি মায়াবী রে। আমি মুখ দিয়ে শব্দ বের করতে পারি না। আমি রেহার ডাক শুনেই থেমে যাই, বুকটা ছ্যাদ করে ওঠে। হঠাৎ গা কেমন কাঁপছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, চোখ যেন কিছুটা আটকে গেছে রেহার দিকে। এই, কি হলো? হ্যাঁ। কি পিছু নিচ্ছেন কেন? না মানে একটু কথা বলতাম। আপনার সাথে কেন আমি কথা বলবো? এই যে কথা বলছো। ও ঠিক আছে, থাকেন, আমি যাই। আর হ্যাঁ, পিছু নিবেন না বলে দিলাম। রেহা হাঁটা ধরে। আমি এগিয়ে গিয়ে বলি, এই না একটু শোনো। আবার কি? আই লাভ ইউ। আমার খুব লজ্জা লাগে, এভাবে কখনো কাউকে ভালোবাসি বলিনি। চর খাওয়ার প্রস্তুতি নিলাম। রেহা চোখ পাকিয়ে তাকায়, গভীর গলাতে বলে, কাকে যে থাপ্পড় দিলাম মনে নেই? মনে থাকবে না কেন? এত কেউ চর মারে? তাহলে আবার আসছেন কেন? বললাম না ভালোবাসি তাই। আমি গ্রহণ করবো না, জানতো? কেন? আমি কোনো বখাটে খারাপ ছেলের সাথে প্রেম করবো না।
তাছাড়া আমি কলেজের টিচার, তুমি আমার জুনিয়র ছেলে। কে বলল আমি খারাপ আর বকেটা ছেলে? আর জুনিয়র সিনিয়র বলে কিছুই নেই, সবই সমান। দেখেন না, প্রেমের জন্য পাগল হয়ে যায় মানুষ। চুপ! মিথ্যে পছন্দ করি না একদম। মিথ্যা? সবাই বলে তুমি বকাটে, আর আমি নিজের চোখেই দেখেছি। আর প্লিজ আমার পিছনে আসবে না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। রেহা চোখে রাগ আর ক্লান্তি ভেসে ওঠে। রেহা চলে যায়। আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। বাতাসে তার গন্ধ, তার কণ্ঠ, সব কিছু যেন চোখের সামনে ঘুরপাক খায়। কিছুক্ষণ পর বন্ধুরা আসে, সবাই হেসে বলে ওঠে, এত কি কথা বললি তোরা? আমি সব বললাম ওদেরকে, একটু মজা করি, তাই বকেটে ছেলে হয়ে গেছি। বুকটা কেমন জানি কষ্টে ভরে আছে, কিন্তু মনে হয় একটা অদ্ভুত উত্তেজনা এখনও চেপে আছে, আর না থাকলে ভালো হবে না। তাই আমি সেখান থেকে বের হয়ে বাসায় চলে আসি। রুমে ঢুকতেই দেখি রিয়া ল্যাপটপে মুভি দেখছে। ওই, আজকে কলেজে যাসনি কেন? এমনি ভালো লাগছিল না যেতে। কেন, শরীর খারাপ হয়েছে নাকি? ভাইয়া এমনি। ও, তখন রিয়ার ফোনে কল আসে। কে যেন ছাদে যেতে বলে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কী রে, কে ফোন দিয়েছে? নতুন ভাড়াটিয়া আমার ম্যাম, মানে আমাদের নতুন ভাড়াটিয়ার মেয়েটা আসছে না, উনি আমাদের ভার্সিটির টিচার, একটু ছাদে যেতে বলল। ও আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস, বেশিক্ষণ যেন থাকিস না। ওকে ভাইয়া। রিয়া ছাদে চলে যায়। আমি চুপচাপ বসে আছি। আমার একটু ধারণা নেই যে এই নতুন ভাড়াটিয়া মেয়েটা আসলে কে। আম্মু এসব বলে না, কে আসে, কে যায়, কে উঠেছে বাসায়, উনি এসব জানে। আমি তেমন ছাদেও যাই না, তাই মুখটাও দেখিনি কখনো। ওদিকে রিয়া এখন ছাদে। ওর নতুন বান্ধবী রেহা আগে থেকে ওখানে অপেক্ষা করছে। দুজনে হাসাহাসি শুরু করে। ম্যাম, আমাদের বাড়িটা কেমন লাগছে? বেশ ভালো, কোনো ছেলের আনাগোনা নেই, সব দিক থেকেই শান্তি। ও হ্যাঁ, সেদিনের ছেলের কি খবর? আপনি তো বলেছিলেন ছেলেদের ঝামেলা থাকলে উঠবেন না। হ্যাঁ, ওই যে তোকে বলেছিলাম না, সেদিন একটা ছেলেকে থাপ্পড় মেরেছি। হুম। আজকে সেই ছেলে সরাসরি আমাকে প্রপোজ করেছে। তাই নাকি? তা আপনি কি বললেন? কি বলবো, ওই বকাটে ছেলের সাথে প্রেম করবে, বাজে ছেলে একটা। আর জানো, ছেলেটার পড়াও শেষ, কিন্তু কিছু করে না। তাই? তাহলে তো আমার ভাইয়ার মতোই। তোর ভাইয়ের মতো মানে? তোর ভাইয়াও থাকে এখানে, আগে বললি না কেন? ভাইয়াকে নিয়ে কোনো সমস্যা নেই, তবে ভাইয়ারও তো পড়া শেষ, চাকরি করে না, এলাকার সবাই তাদের বখাটে বলে ডাকে। কিন্তু জানেন, আমার ভাইয়া আসলে অনেক ভালো, শুধু একটাই দোষ, কিছু করতে চায় না, শুধু ঘুরে বেড়ায়। কেন, কিছু করতে চায় না? এমনি, ও বলে চাকরি করতে মন চায় না। কেমন রে তোমার ভাইয়া? আচ্ছা, যদি ওই ছেলেটা আমার ভাই হয়? এই কথায় দুজনেই হেসে ফেলে। হাওয়াটা কমে আসে, ছাদে হালকা আলোয় ওদের মুখ ঝলমল করছে। আমি জানি না এই মুহূর্তে ওরা আমার কথাই বলছে। আচ্ছা, তোমাকে একদিন দেখাবো আমার ভাইয়াকে। চলো এখন যাই। দুজন নিচে নেমে আসে। আমি তখন বসে আছি ড্রয়িং রুমে। রিয়া আমার সামনে এসে বসে, মুখে কেমন এক অদ্ভুত হাসি। আমি জিজ্ঞেস করি, কী রে, এত হাসিস কেন? কিছু না ভাইয়া, একদিন তোমাকে ওই ম্যামের সাথে পরিচয় করাবো। কে সে? আপাতত চিনবে না, সময় হলে বুঝবে। আমি বুঝি না ঠিক কী লুকাচ্ছে ও। আমি রেহানাকে এখন আরও বেশি ভালোবেসে ফেলছি, আরও অনেক বোঝার চেষ্টা করছি, কিন্তু বোঝে না। এখন মনে হয় আরও বেশি ঘৃণা করে আমাকে। ওর পিছনে যেদিন থেকে ঘোরা শুরু করেছি সেই দিন থেকে আমি অনেকটাই ভালো হয়ে গেছি। মানে কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করছি না, আর অন্যের ক্ষতি করাও বাদ দিয়ে দিয়েছি। আর এগুলো করবোই বা কী করে? ওর পিছনে সময় দিলেই তো আমার সময় পার হয়ে যায়। আজকে আমি আবারও কলেজে যাচ্ছি, 2 দিন যাইনি, আর গিয়েই তো আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেল। কেননা গিয়ে দেখি রেহার সাথে একটা ছেলে বসে গল্প করছে। আমার মাথাটা গরম হয়ে গেল, কী যে করতে ইচ্ছে করছে। আমার সব বন্ধুরা বলল, কিরে, ম্যামের পাশে ছেলেটা কে রে? শালারে এক্ষুনি ধরে নিয়ে আসবো। আমি না করলাম, রেহা আগে যাক, তারপর ওকে ধরবো। কিছুক্ষণ পরে রেহা উঠে যায়, আর তখনই আমার বন্ধুরা ছেলেটাকে ধরে টানতে টানতে আমাদের জায়গাতে নিয়ে আসে। ছেলেটি ভয় পেয়ে বলে, কি হয়েছে ভাইয়া, এভাবে নিয়ে আসলেন কেন? আমার রাগ তখন তুঙ্গে। আমি সরাসরি জিজ্ঞেস করি, ওই মেয়েটা কি হয় তোর? কেন? আগে বল। ফ্রেন্ড হয়।
ফ্রেন্ড হলে এত কাছাকাছি বসবে কেন? আমার ইচ্ছে হয়েছে বলেছি, আপনার কি? আমি যেই না হাত তুলবো তার আগে সৌরভ মার শুরু করে দেয়। সৌরভ মারামারির সময় সবসময় এগিয়ে থাকে, তো সবাই মিলে বেচারাকে মেরে চলে যায়। আর যাওয়ার আগে আমি ছেলেটাকে স্পষ্ট বলে দিই, ওর সাথে যেন আর তোকে না দেখি, যদি দেখি একেবারে মেরে ফেলবো। আর ওখানে থাকি না, ওখান থেকে চলে আসি। এদিকে রেহা যখন জানতে পারে যে ছেলেটিকে মারা হয়েছে, তখনই সে ছেলেটার কাছে ছুটে এসে বলে, এই অবস্থা কি করে হলো তোমার? ছেলেটি ভয়ে জড়সড় হয়ে রেহাকে দোষারোপ করে। তুমি আমাকে আগে বলবে না তোমার এরকম একটা গুন্ডা বয়ফ্রেন্ড আছে? তাহলে তো তোমার সাথে মিশা তো দূরের কথা, কথাই বলতাম না। তোমার বাবার কথাতে এসেছি আর তুমি মার খাওয়ালে। রেহা কিছু বলতে গিয়েও থমকে যায়। কোন ছেলের কথা বলবে শাওন? এই শোনো, বাবাকে কিছু বলবে না। আর কিন্তু শাওন আর কিছু না বলে চলে যায়। রেহা অনেকবার ডাক দেয়, কিন্তু শাওন আর ফিরে আসে না। আর রেহা তো পুরো অ্যাটম বোমার মতো হয়ে গেছে। ক্লাস না করে কলেজ থেকে চলে যায়। আর এদিকে আমি রাস্তায় বসে আছি আমাদের এলাকাতেই। তখনই দেখলাম রেহা আসে। এবার একটু খটকা লাগে, ও এই এলাকায় আসে কেন? নাকি এই এলাকাতেই উঠেছে? ওর দিকে এগিয়ে যাই, কাছে গিয়ে বলি। রেহা রাগে কাঁপতে কাঁপতে আমার দিকে তাকায়। সে চিৎকার করে বলে, এই তোকে বলতে হবে কেমন আছি? আর তোকে কতবার বলবো আমার পিছু নিবি না? তোর কি একটু লজ্জা হয় না? রেহার এই রাগ আমাকে আরও বেশি আকর্ষণ করছে। আমি তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকি। এই মুহূর্তে তার চোখে যেন আগুন দেখছি, সেটাই আমাকে আরও বেশি করে তার কাছে টানছে। তার রাগী মুখটাও আজ আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হচ্ছে। আমার বন্ধুরা হয়তো ভুল বলেছে, রেহা আমাকে ঘৃণা করে না। আমি রেহাকে বোঝাতে চাই যে আমি আর আগের মতো খারাপ ছেলে নই, ওর জন্যই আমি বদলে যাচ্ছি। কিন্তু সে তো কোনো কথাই শুনতে চায় না। যাক, আমি তার রাগের জবাবে বলি, না, লজ্জা হয় না, আমি তো তোমাকে ভালোবাসি, তাই আসি। তোর ভালোবাসা দিয়ে তুই জল খা। আর তোর সাহস কি করে হলো তুই আমার গায়ে হাত তুলিস? ও, ওই ছেলের জন্য আসলেন? তবে হাত তুলেছি বেশ করেছি, ও কেন তোমার পাশে বসবে? রেহা রাগে কাঁপতে থাকে। রেহাকে কাঁপা গলায় জানাই, 100 বার বসবে। ও আমার কাজিন, ও ভালো বন্ধু। বাবা পাঠিয়েছে খোঁজ নিতে। ও পাশে বসবে না তো কি দূরে বসবে? তুই বসবি? ওকে যে তুই মেরেছিস, তোর তোর কপাল খারাপ আছে। এত কিছু চাই না, তোমার জন্য আমি সব ছেড়ে দিচ্ছি। শুধু তোমার মুখ থেকে বকাটে খারাপ ছেলে, জুনিয়র ছেলে এসব শুনতে চাই না। সত্যি অনেক ভালোবাসি তোমাকে। আমার ভালোবাসি বলাতে রেহার সাথে সাথে আমার দুই গালে সজোরে দুটো থাপ্পড় মেরে দেয়। ঠাস ঠাস করে জোরের শব্দ হয়। আমি শুধু তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর রেহা বলতে শুরু করে, তোর মতো একটা খারাপ ছেলের সাথে প্রেম করব আমি? তুই কি ভেবেছিস তুই যা করবি আমি সব মেনে নেবো? ফালতু ছেলে একটা। তোর মা বাবা কিছু শেখায় নাই? ও, তোর মা বাবারই তো দোষ। তোর মা বাবা যদি একটু শিক্ষা দিত তাহলে আর এরকম হতিস না। আর কোনোদিনও যদি দেখেছি আমার পিছু নিয়েছিস, থাপড়ে সব দাঁত ফেলে দেবো। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি মা বাবাকে নিয়ে কোনো কথা শুনতে পাই না। আমি রেগে গিয়ে বলি, চুপ, আর একটা কথাও না, অনেক বলেছ, আর না। আমার মা বাবাকে নিয়ে আর একটা কথাও বলবে না। আর থাপ্পড় দিয়েছ কিছু বলি নাই, কিন্তু মা বাবাকে নিয়ে কিছু বলবে না। আর থাপ্পড় একটা কেন, 1000টা দিলেও তোমাকে ভালোবাসতাম, তোমার পিছে ঘুরঘুর করতাম। কিন্তু মা বাবাকে নিয়ে কথা বলেছ, সত্যি বলছি, তোমার জন্য এক বিন্দুও ভালোবাসা আর নেই। সরি, প্লিজ আমাকে মাফ করে দিও, আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। এই বলে আমি বন্ধুদের সাথে নিয়ে ওখান থেকে দ্রুত চলে আসি। আর ওদিকে রেহা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ আমি এত কথা বলার পরেও কিছু বলি নাই, উল্টো ওর পিছু নিয়েছি। অথচ মা বাবার নামে উল্টাপাল্টা কথা বলায় এমন ব্যবহার করে চলে যায়। এদিকে আমি বন্ধুদের সবাইকে বলি, শোন, আজ থেকে এসব ঘোরাফেরা বাদ, চাকরি করব। সবাই আমার কথা শুনে অবাক হয়ে যায়। আমি এটা কি বললাম? সজীব আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে তোর? কি বলছিস সেগুলা? মামা, আমি যা বলছি ঠিকই বলছি। তাই তো বলি, আব্বু আম্মু কেন আমাকে এত বলে চাকরি করতে, এভাবে না চলতে। সত্যিই তো, আমার জন্য কেন আমার আব্বু আম্মু কথা শুনবে? আমি তো তা হতে দিতে পারি না। আর এইসব কাজ সব ছেড়ে দেব। ঠিক বলছিস। আর এই ঘটনা না ঘটলে হয়তো আমরা বুঝতেই পারতাম না। আমি আমার বাবার অফিসে জয়েন করব, আর মা বাবাকে কষ্ট দেব না। শুধু তোরা দুজন কেন, আমরা সবাই আজকে থেকে ভালো হয়ে যাব, আর মা বাবার কথা মতো চলবো। সবাই একসাথে থাক, তাহলে বাসায় যাই।
বন্ধুরা যে যার মতো চলে যায়। আর ওদিকে রেহা ভাবছে, না, এটা না করলেও পারতাম, একটু বেশি বেশি বলে ফেলেছি। হয়তো সে তার মা বাবাকে অনেক ভালোবাসে। না, ওর সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নেব। মন খারাপ করে আস্তে আস্তে হেঁটে সে বাসার দিকে যাচ্ছে। আর এদিকে বাসার সামনে যেতেই আমি থেমে যাই, কারণ রেহা আমাদের বাসার ভেতরেই যাচ্ছে। আমি তো অবাক, ও এখানে কেন? তখনই মনে পড়ে গেল আম্মু আর রিয়া বলেছিলেন যে নতুন ভাড়াটি আসে আর মেয়েটা টিচার। তার মানে রেহা এখন আমাদের প্রতিবেশী, যে আমাকে ঘৃণা করে এবং যার জন্য আমি খারাপ পথ ছেড়ে ভালো সিদ্ধান্ত নিয়েছি, সে এখন আমার বাসাতেই থাকে। নিয়তি কি খেলাই না খেলছে? যাই হোক, ওকে যখন কথা দিয়েছি তখন ওর সামনে আর আমি যাব না, যতটা পারবো আড়ালেই থাকবো। বাইকটা গ্যারেজে রেখে আমি বাসায় যাই, গিয়ে ফ্রেশ হয়ে খেতে যাই। আর আম্মুকে বলি, মা, রিয়া যে বেড়াতে গেল, রিয়া আসবে কবে? আর 2 দিন পর। আব্বু, তুমি যে বলেছিলা একটা চাকরির কথা, ওটাতে তুমি কথা বলো, আমি চাকরি করব। আব্বু যেন আকাশ থেকে পড়ে, সাথে আমার মা যেন আরও চমকে যায়। কি, তোর শরীর ঠিক আছে কি? কিছু হয়েছে তোর? ঠিকই বলছি, আর শরীর ঠিকই আছে। তুই চাকরি করবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আব্বু, করব। তোমাদের আর কষ্ট দেব না, এখন থেকে যা বলবে তাই করব। তাহলে আমি কথা বলি নাকি? বলো। এই বলে খেয়ে রুমে আসি। আজকে কিছুই ভালো লাগছে না। যাকে এতটা ভালোবাসলাম সেই ভালোবাসাটা বুঝতেই পারলো না। এরপর কেটে যায় 1 সপ্তাহ। বেশি দিন লাগে না চাকরিটা হতে, 2 দিনের মধ্যে চাকরিটা হয়ে যায়। কালকা থেকে অফিসে জয়েন করব। ওদিকে রেহা রাস্তায় বের হলে আশেপাশে তাকাবে, ভার্সিটি গেটের কাছে এসে দাঁড়াবে, চায়ের দোকানে তাকাবে। আমরা সবাই যে যার জায়গায় আড্ডা দিতাম, যেখানে রেহার সাথে কথা বলতাম, সে সব দিকেই তার চোখ ঘুরতে থাকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিই। প্রথমবার অফিসে যাচ্ছি, একটু ভয় পাচ্ছি। এর আগে তো চাকরি বাকরি কিছুই করি নাই, তাই একটু ভয় লাগছে। তাও যাই, সবার সাথে পরিচয় হয়ে নিজের কেবিনে চলে যায়। আর ওদিকে রিয়া আজকে বাসায় আসে, আর রেহা তা জানতে পেরে সোজা রিয়ার বাসায় চলে যায়। আর রিয়াকে বলে, রিয়া, চলো তো আমার সাথে। আরে আরে, কথা তো বলবেন। এতদিন পর আসলাম আর আপনি তা না জিজ্ঞেস করেই এভাবে টানতে টানতে কই নিয়ে যাচ্ছেন ম্যাম? চলো আগে বলছি। এই বলে রেহা রিয়াকে নিয়ে ছাদে যায় আর রিয়াকে সামনে দাঁড় করায়। তখন রিয়া বলে, এখন বলেন কি হয়েছে আর এখানে কেনই বা নিয়ে আসলেন ম্যাম? রিয়া, আমি না তাকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছি, আর সে আর আসে না আমার সামনে। রিয়া রেহার কথা কিছুই বুঝতে পারে না। সে জিজ্ঞেস করে, আপনার কথা তো কিছুই বুঝছি না। কি বলেন আর কাকে কি বলছেন? কে আসছে না সামনে? কাকে খোঁজেন আপনি? তোমাকে বলেছিলাম না, একটা ছেলে আমার পিছনে লেগে থাকে, আর বকাটে ছেলে সে। সেই ছেলে প্রায় 10 দিন হয়েছে আমার সামনে আসে না। ভালো হয়েছে, আপনি তো তাকে সহ্য করতে পারতেন না। কথাটা শুনে রেহা মন খারাপ করে। সে বেশ মন ভারী করে কথা বলে, কিন্তু তখন তো পারতাম না, কিন্তু এখন আর আসে না, তাই অনেক মিস করি তাকে। আচ্ছা, কি এমন কথা বলেছিলেন যে আর আসে না? আপনি তো বলেছিলেন থাপ্পড় মারার পরেও আশা বাদ দেয় না, আর এখন কি বলেছেন যে সে আর আসে না? রেহা আমার বোনকে সব খুলে বলে আর কাঁদতে থাকে রেহা। রিয়া সব শুনে বলে, তাহলে ওই সব কথা বলতে গেলেন কেন ম্যাম? আর এখন আবার কাঁদছেন? আমি কি জানতাম নাকি যে এতটা খারাপ লাগবে আর এতটা মিস করব? হয়েছে, এখন আর কাঁদবেন না। আমি মনে হয় সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাকে। আচ্ছা, আপনি এখন একটু শান্ত হন। না, আগে বলো এখন আমি কি করব? আমি তো এখনো তাকে দেখিও নাই, দেখলে হয়তো চিনতাম। আমাদের এখানে তো আমার ভাইয়া ছাড়া আর কেউ নাই এমন। না, তুমি আমাকে এখান থেকে বের করবে? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি এখন বাসায় যান। তারপর আরও কিছুক্ষণ কথা বলে দুজন চলে যায়। তারপর থেকে রেহা আমাদের বাসায় অনেকবার গেছে, কিন্তু শুধু রিয়ার রুমেই। হয়তো আমার রুমে গেলে বুঝে যেত আমি আসলে সে, কারণ আমার রুমে আমার ছবি লাগানো আছে আমার রুমের দেওয়ালে। আজ অফিস থেকে বের হয়ে একটা চায়ের দোকানে যাই। সেখানে গিয়ে 1 কাপ চা নেই। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় এসে কলিং বেল বাজায়। তখনই রিয়া এসে দরজা খুলে দেয়। ভাইয়া, এই, তুই কখন আসলি?
আসছে আজ দুপুরে। আর তুই বলে চাকরি করছিস? করেছি। আগে বল, কেমন আছিস? ভালো। তুই? ভালো। দেখে তো মনে হচ্ছে না কিছু হয়েছে ভাইয়া। আরে না, কি হবে, থাক, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর গল্প করা যাবে। রিয়া দরজার দিক থেকে সরে আসে। আমি ভেতরে যাই। ভেতরে যেতেই কেন যেন আমার মনে হয় এই বাড়িতে এখন একটা নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি জানি রেহা আমাকে ঘৃণা করে, তাই আমি তার সামনে যেতে চাই না, কিন্তু একই বাড়িতে থাকা মানে তো পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব না। আমি দ্রুত নিজের রুমে যাই। ফ্রেশ হয়ে আসার পর রিয়াকে দেখি আমার রুমের দরজায় দাঁড়িয়ে আছে। কী রে, কী হয়েছে? কিছু না, চল, আম্মু ডাকছে। আমরা নিচে যাই, সবাই মিলে রাতের খাবার খাই। খেতে খেতে আব্বু আমার অফিসের খোঁজ খবর নেয়। বাবা মা অনেক খুশি। রেহা আমার বাবা মাকে নিয়ে বলা সেই কথাটা আমাকে খুব আঘাত করেছে। খাওয়ার পরে রিয়া আমাকে ধরে ছাদে নিয়ে যায়। আমি বুঝতে পারি তার মনে অনেক কথা জমে আছে। এখন বল, কি হয়েছে তোর? মন খারাপ লাগছে কেন? সত্যি বল তো ভাইয়া, তুই কেন চাকরি নিয়েছিস? সব কিছু ছেড়ে দিয়েছিস? তোর এই ভাইয়াটা এবার ভালো হতে চায়, মা বাবাকে কষ্ট দিতে চায় না। তুই তো চাইতি আমি ভালো হয়ে যাই, খুশি না তুই? অনেক খুশি ভাইয়া, আমার চোখে জল চলে আসছে। আমি জানতাম তুই একদিন ঠিক করবি নিজেকে। দুজনে কথা বলছি, তারপর সেখান থেকে নিচে আসি। কখন জানি রেহা আবার ছাদে আসে। এভাবে অনেক দিন চলে যায়। আমরা আর আগের মতো নেই। আমরা সবাই এখন ভালো হয়ে গেছি। আমাদের একটা মিউজিক গ্রুপ আছে, তাই প্রতি শুক্রবারে একটু গান বাজনা করি। এভাবে চলতে থাকে আমাদের দিনগুলো। কিন্তু রেহাকে এখনও ভুলতে পারি না। অনেক দেখতে ইচ্ছে করে, কিন্তু দেখতে পাই না। ওই যে কথা দিয়েছিলাম ওর সামনে আর যাব না। সামনে আমার জন্মদিন, বেশি দিন বাকি নেই। আর ওদিকে আমার বোন আর আমার বন্ধুরা সবাই সারপ্রাইজ দেবে আমাকে না জানিয়ে, সব করছে। সামনে শুক্রবারের জন্মদিন। তবে আমি রেহার ব্যাপারে খোঁজ রাখি, সে রোজ আমাকে খোঁজে। যেহেতু আমাদের বাড়িতে ভাড়া থাকে রেহা, তাই আমার বোনের সাথে এখন আর টিচার স্টুডেন্টের সম্পর্ক নেই। এখন ওরা যেন বন্ধু হয়ে গেছে। তা রিয়াকে সাথে নিয়ে রেহা আমাকে খুঁজতে বের হতো, কিন্তু আমাকে পেত না। আর না পেয়ে না দেখে রেহা এখন আরও বেশি ভালোবেসে ফেলেছে আমাকে। আর এদিকে দেখতে দেখতে আমার জন্মদিন এসে পড়ে। আজই জন্মদিন। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিই বাইকটা নিয়ে, কারণ সবাই পার্কে যাবে। গিয়ে দেখি শুধু সজীব দাঁড়িয়ে আছে। কিরে, আর সবাই কই? আর তোর বাইক কই? ওরা বলে আজকে আসবে না, আর সেই জন্যই আমি বাইক নিয়ে আসি নাই। তোর বাইকে দুজন একসাথে ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একবার ফোন দিয়ে দেখি কি বলে। ঠিক আছে, দেখ। সবাইকেই ফোন দিই, সবাই একই কথা বলে, আজকে আসতে পারবে না। তাই আর কি করার, আমি আর সজীব সারাদিন ঘুরি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই বাসায় যাচ্ছি। সজীব বলল, তোদের বাসায় যাব, একটা দরকার আছে, রিয়ার সাথে কথা আছে। সজীবকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় ঢুকতে যাব তখন রিয়া ফোন দিয়ে বলে ছাদে আসতে। মনে হয় বাসায় ঢুকতে ছাদ থেকে দেখেছে, তাই দুজনে চলে যায় ছাদে। ছাদটা আজকে অনেক অন্ধকার, ছাদের লাইটটাও বন্ধ করে রেখেছে। আমি বলি, কী রে, কই তুই? তুই এখানে কেন? আর এখানে এত অন্ধকার হয়ে আছে কেন? লাইট দিসনি কেন? কথা শেষ হতেই সাথে সাথে লাইটটা জ্বলে উঠল। অনেক রঙের লাইট দিয়ে সাজিয়েছে ছাদ। আর সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলে চিৎকার করে ওঠে। বন্ধুরা সব এক জায়গাতেই, অনেক খুশি হই। সবাই আমার কাছে এগিয়ে আসে, কিন্তু একজন শুধু আসে না, দূরে দাঁড়িয়ে আছে। ভিড়ের ভিতরে খেয়াল করিনি এতক্ষণ। ভালো করে তাকাতেই দেখি ওটা রেহা। রেহা অবাক হয়ে গেছে আমাকে দেখে। রেহা আসলে বিশ্বাসই করতে পারছে না আমি নিলয়। কেনই বা বিশ্বাস করবে? সে এতদিন হলো এই বাসাতে উঠেছে, আমাকে একবারও দেখেই নাই। সবাই আমাকে কেকের সামনে নিয়ে যায়, সবাই আমাকে চারপাশে ঘিরে ধরে। রেহা তখনও ওইখানেই দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে। এই মনে হয় কান্না করেই দেবে, কিন্তু পারছে না সবার সামনে। যদিও বন্ধুরা জেনে গেছে রেহা এখানেই থাকে, কিন্তু ওরা আমাকে ফোন করে জানায়নি। রিয়া রেহাকে নিয়ে আসার জন্য যায়। ম্যাম, কখন থেকে ডাকছি, আসছেন না কেন? হ্যাঁ ম্যাম, আসুন। ম্যাম, কি ভাবছেন? আসেন। কে কে? ও তুমি? আপনার কি হয়েছে? কখন থেকে ডাকছি? ও না, কিছু হয়নি। হাসেন কেন ম্যাম? কারণ আছে, একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, এখন চলেন, সবাই ওয়েট করছে।
চলো। তারপর রেহা আর রিয়া আমাদের কাছে এসে দাঁড়ায়। আমি কেক কাটি, সবাই আমাকে খাওয়ানো শুরু করে। সবার খাওয়ানো শেষে রেহা আমাকে উইশ করে আর কেক মুখের সামনে ধরে রাখে, কিন্তু আমি খাচ্ছি না। পরে আম্মু বলে, কিরে মুখে নিছিস না কেন? তারপর খেয়ে সাথে সাথে রেহার কাছ থেকে চলে আসি। আমি তোকে কথা দিয়েছিলাম আর ওর সামনে যাবো না। রেহাও পিছু পিছু আসে। রেহা আমার কাছে 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 থাকছে কেন, আর আমার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু আমি সরে সরে যাচ্ছি। আর ও তো আমাকে ঘৃণা করতো, তাহলে আজকে এমন করছে কেন? বন্ধুরা আমার কাছে আসে। কি রে, কি ভাবিস? আমাদের সারপ্রাইজ মনে হয় ভালো লাগে নাই, তাই না? আরে কি যে বলিস না, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু রেহা এখানে কিভাবে? আমরাও জানি না, এজন্য এমন করছিস? মামা, এতদিন ওর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থেকেছে, ওর সামনে আর যাইনি, কিন্তু সেই আজকে ওর সামনে পড়েই গেলাম। আরে আমরা সবাই রেহাকে দেখেই অবাক হয়েছি, আর ও এখানে আসলো কিভাবে? পরে জানতে পারি ও নাকি এই বাসাতেই থাকে। আচ্ছা, রেহা তো তোদের দেখে রেগে যাওয়ার কথা, ও কি কিছু বলেছে? আরে না, পরে রিয়া বলেছে আমরা তার ভাইয়ের বন্ধু, তখন থেকেই আমাদের সাথেই আরো ভালো ব্যবহার করছে। ও আর হ্যাঁ, আমার সাথে ও কেমন যেন করছে, মনে হয় কথা বলতে যাচ্ছে। তো বলে দেখ কি বলে, তোকে তো আবার ভালোবেসেও ফেলতে পারে। আর না, যে মেয়ে আমার ভালোবাসাই বোঝে নাই, আর বড় কথা হলো যে মেয়ে আমার আম্মু আর আব্বুকে খারাপ কথা বলেছে, তাকে আমি আর ভালোবাসি না। আর এখন যদি ও আমাকে ভালোবেসে থাকে, তাও আমি বাসবো না। আচ্ছা বাদ দে তো, যখন হবে তখন দেখা যাবে। আগে বল, রিহা যে তোদেরই বাসায় থাকে তা তো আমাদের বলিস নাই। যেদিন ওর সাথে শেষ কথা বলে আসি, আমি সেদিনই জানতে পারি, আর তোদের বলি নাই, কারণ আমি জানি তোরা কিছুদিন পর পর ওর কথা শুনতে চাইতি, তখন আমার ভালো লাগতো না, তাই বলি নাই। ও আচ্ছা, ঠিক আছে, চল, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, চল খেয়ে আসি। তারপর চলে আসি আমরা খাবার টেবিলে, গিয়ে দেখি এখনও রান্না করা শেষ হয় নাই, আর কিছুক্ষণ লাগবে। তাই আমরা আবার ছাদে আসি, আর ওদিকে আব্বু আম্মু রিয়া রেহা সবাই বসে গল্প করছে। আমার দিকে তাকিয়ে আছে রেহা। একটু পর রিয়া রেহা ম্যামকে বলে, কি ভাবছেন ম্যাম এত? যাকে এত খুঁজলাম সে নিজেই সামনে এলো। মানে? বলবো? আরে বলেন তো। তুমি কিছু মনে করবে না? আমি কেন কিছু মনে করব? এখন যদি বলি আমি তোমার ভাবি হতে চাই, তুমি কি না করবে? মানে কি বলেন এগুলা? একটু খুলে বলেন তো ম্যাম। তাহলে শোনো, সকালে যখন তোমার ভাইয়ের বন্ধুরা সবাই এলো, তখনই আমি বুঝতে পারি যে তোমার ভাইয়াই আসলে সে। আর তখন থেকেই তোমার ভাইয়াকে দেখার জন্য পাগল হয়ে গেছিলাম। তুমি তো জানো আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ কিছু একটা করো। আমি যে এখন ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, এটা কি করে কি বলে বোঝাবো বলো? এই না, এখনই বলিয়েন না। কেন? ভাইয়ার হাবভাব দেখে মনে হচ্ছে সে ভালোবাসে না এখন। ভাইয়া আসলে আম্মু আব্বুকে অনেক ভালোবাসে। রিয়া থামলো, রেহাও চুপ হয়ে আছে, কি করবে সে বুঝতে পারছে না। তাহলে কি করব? আর তুমি আমাকে ভুল বুঝো না, তুমি বললে না তো তো আমাকে ভাবি বানাবে কি না? আমি তো রাজি, কিন্তু এখন তো আগে ভাইয়াকে রাজি করাতে হবে। আর আপনি আগেই বলবেন না ভাইয়াকে। আগে কথা বলার চেষ্টা করে সেখানে সরাসরি কিছু না বলে বোঝাতে চেষ্টা করেন যে আপনি তাকে এখন ভালোবাসেন। ও, তাহলে তুমিও তো আমার সম্পর্কে জানো না। আমার রাগের কাছে ওর রাগ কিছুই নেই। হয়েছে। আর এদিকে রান্না করা হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য বসে পড়েছে, আর আমার পাশে সাব্বির বসে। একটু পর রেহা এসে সাব্বিরকে বলছে, তুমি অন্য চেয়ারে বসবে? কেন? এমনি, একটু ওখানে যাও না প্লিজ, আমাকে একটু এখানে বসতে দাও। ওকে ম্যাম। তখনই আমি সাব্বিরের হাত ধরে বলি, এই কই যাস, এখানেই বস। নিলয় প্লিজ। আমার হাতটা সরিয়ে দিয়ে সাব্বিরকে যেতে বলে, আর সাব্বিরও চলে যায়। রেহা আমার পাশে এসে বসে। যেই আমি উঠে যেতে শুরু করি, তখনই রেহা আমার হাতটা ধরে বলে, এই কই যাও, এখানেই বসে থাকো। আমি আর জোর করি না, কারণ এখানে সবাই আছে, সবাই খাচ্ছে, আর ও আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন কেমন জানি লাগছে। যে মেয়ে আমাকে সহ্যই করতে পারতো না, সে আমার সাথে এমন করছে কেন? তখন রেহা বলতে শুরু করে, এই আমাকে দেখে দূরে দূরে থাকছো কেন?
হুম। চুপ করে আমি শুধু খাচ্ছি। সরি। হুম। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? হুম। এই কিছু বলো না কেন? হুম। আমি সত্যি সরি। আমি সেদিনের জন্য ক্ষমা চাচ্ছি তো। আমি সেদিন ইচ্ছে করে বলি নাই, মাথাটা অনেক গরম হয়ে গেছিলো তাই বলেছি। তারপর থেকে তোমাকে অনেক খুঁজেছি, বিশ্বাস করো। ওই এত কিসের কথা? কানে কানে আগে খা, তারপর কথা বলিস। এ দরদ উতলে পড়ছে। রিয়ার কথা শুনে সবাই হাসতে থাকে। একটু পর সবাই খাওয়া দাওয়া শেষ করে। সবাই বলছে গান করতে। বন্ধুরা সাথে করে সব কিছু নিয়ে এসেছে, আর আমার গিটারটা নিয়ে এসেছে। পরে গান করতে করতে অনেক রাত হয়ে যায়। আজকে অনেক মজা করেছে সবাই। এখন যে যার মতো চলে যাচ্ছে। আমিও আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে অফিস আছে। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ করে মনে হলো কেউ আমার চুলগুলো হাত বুলিয়ে দিচ্ছে। অনেক ভালো লাগছে। যেই না চোখ খুললাম আমি তো অবাক হয়ে গেলাম, কারণ রেহা আমার চুলগুলোতে মন দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। এত সকালে ও আমার রুমে কেন? এই ম্যাম, আপনি এখানে কি করেন? কেন আসতে পারি না? না, আপনি কেন আসবেন আমার রুমে? হ্যাঁ, এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? যাকে চিনি না তাকে আপনি করে বলবো না তো কি করে বলবো? তাছাড়া আপনি আমার সিনিয়র হবেন, আপনি বলাটা সঠিক তো নাকি? কি? আমাকে তুমি চেনো না? আগে তুমি করে বলতে মনে নেই? কি বলছেন ম্যাম? আমি আপনাকে তুমি করে বলতাম? মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। আমি তো আপনাকে কালকেই প্রথম দেখি। ওই এত রাগ কিসের? আমি বললাম না সরি, আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি চিনি না তো আপনাকে। এক কথা 100 বার বলতে পারবো না কিন্তু। আর আমার সাথে রাগ দেখাতে আসবে না বলে দিলাম। আমার সম্পর্কে তোমার ধারণাও নেই আমি কি করতে পারি, তুমি তো ভাবতেই পারবে না। আচ্ছা এখন জানতো। এই বলে আমি উঠে ওয়াশরুমে চলে আসি। একবার তাকিয়ে দেখি রেহা ওখানেই বসে আছে, মাথা নিচু করে। আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রেহা বেরিয়ে যাচ্ছে। তখনই রিয়া আমার রুমের সামনে এসে দেখে রেহা মন খারাপ করে চলে যাচ্ছে, তাই বলে, রেহা কি হয়েছে ম্যাম? কই যান? ভালো লাগছে না, বাসায় যাবো। মাত্র এলেন, আর কিছুক্ষণ থেকে যান। না এখন ভালো লাগছে না, পরে আসবো। কথাটা বলে রেহা চলে যায়। আর যেই রিয়া আমার দিকে তাকায় তখনই আমি অফিসের জন্য রেডি হতে থাকি। আর রিয়া বলে ওঠে, ভাইয়া তুই ওকে কি বললি? আমি কি বলবো? তো উনি মন খারাপ করে চলে গেল কেন? আমি জানি নাকি ও কেন মন খারাপ করে চলে গেল? আর আমি কি ওকে চিনি নাকি? ওকে চিনিস না তাই না? আমি কি করে চিনবো? সত্যি করে বল, তুই ওকে চিনিস না? আরে না, আমি কি করে চিনবো? বাদ দে। আর আমি এখন অফিসে যাব, খেতে দিতে বল। রিয়া চলে যায় আর আমিও নিচে যাই খেতে। খেয়ে দিয়ে অফিসে চলে যাই। আজকে কিছুতেই কাজে মন দিতে পারছি না। যার সাথে কথা বলতে আমি নিজেই পাগল হয়ে থাকতাম, আর এখন ও নিজেই আমার সাথে কথা বলতে আসে আর আমি কথা বলি না। কেনই বা করব? ও যে আমার আম্মু আব্বুকে নিয়ে কথা বলেছে, তাই তো দেখিয়ে দেব আমরাও পারি ভালো হতে, চাকরি করতে। এভাবে অনেক দিন চলে যায়। রেহা আমার সাথে কথা বলতে চায়, কিন্তু রেহাকে এড়িয়ে চলি। আর আমি কথা বলতে না চাইলে আমার কাছে আরও বেশি করে লেগে থাকে। আমি যতক্ষণ পর্যন্ত বাঁচে থাকি ও ততক্ষণ পর্যন্ত আমার চারিপাশে ঘোরাঘুরি করে। আজকে একটু কাজের চাপটা একটু বেশি ছিল, তাই আজকে বাসায় ফিরতে দেরি হবে, তাই আবার কাজে মন দিই। একটু পর অফিস থেকে বের হয়ে বাইকটা গ্যারেজ থেকে বের করে স্টার্ট দিয়ে বাসায় যাচ্ছি। তখন রিয়া ফোন দেয়, ফোনটা রিসিভ করি। হ্যালো। ওই তোর আজকে এত দেরি হচ্ছে কেন? অফিসে কাজ ছিল, এখন রাতে আছি। রাখ, আসছি। ও আচ্ছা, আসার সময় দুটো আইসক্রিম নিয়ে আসবি কিন্তু। ওই রাক্ষস, দুটো আইসক্রিম লাগবে কেন? আমি বলেছি আনবি, না হলে বাসায় ঢুকতে দেব না কিন্তু। আচ্ছা আনবো, এখন রাখ। এই বলে ফোনটা কেটে দিয়ে আইসক্রিম নিয়ে বাসায় চলে আসি। আর কলিং বেল বাজায়। ও মা, একবার বাজাতে না বাজতেই দরজা খুলে গেল, কিন্তু দরজা খুললো রেহা। মনে হয় আমার অপেক্ষাই ছিল। তারপর আমি ভেতরে গিয়ে রিয়াকে বলি, রিয়া এক গ্লাস পানি আনতো। ও মা, এটা কি হচ্ছে? বলি রিয়াকে, আর রেহা এক ধরে পানি আনতে যায়। একটু পর রেহা পানি নিয়ে আসে। ও আমার দিকে গ্লাসটা এগিয়ে দেয়। পানি খেলাম আগে। এই ধর তোর আইসক্রিম। থ্যাংক ইউ। ভাইয়া একটা আমাকে দে, আরেকটা ভাবি মানে ম্যামকে দে। কি আর করার, রিয়া তো দুটোই হাতে নিয়ে একটা রেহাকে দিতে পারতো, তাও আবার আমাকে দিতে চাচ্ছে কেন? যাই হোক, আইসক্রিম রেহাকে দিয়ে দিই। ওর সাথে সাথে আমার হাত থেকে নিয়ে বলে, থ্যাংক ইউ। রাতের খাবার খেয়ে গিটার নিয়ে বসলাম। গিটার বাজাচ্ছি
এমন সময় রেহা আমার রুমে আসে। একবার তাকে আবার গিটারে মন দেই আর ওকে দেখে না দেখার ভান করি। তখন রেহা বলে, হাই, কেমন আছো? ভালো, কিন্তু আপনি আমাকে তুমি করে বলছেন কেন? কেন বলতে পারি না? না, বলতে পারেন না। সিনিয়র হিসেবে বলতে পারেন, তবে অনুমতি দেব না। আমার ইচ্ছে হয়েছে আমি, তাই তুমি করে বলবো। না, বলবেন না। 100 বার বলবো, তাতে তোমার কি? আমি আর কোনো কথা না বলে আবার গিটার বাজানো শুরু করি। তখন রেহা আবার বলে, আচ্ছা, তুমি কি এখনো আমার উপরে রাগ করে আছো? আমি কারোর উপর রাগ করি না। আর আপনি কে যে আপনার উপর রাগ করব? তাহলে কথা বলো না কেন? কই, বলছি তো। বলছো, কিন্তু ভালো করে তো আমার সাথে একটাও কথা বলছো না। আমি এর চেয়ে ভালো করে কথা বলতে পারি না। আগে তো সুন্দর করে কথা বলতে, আর এখন কেমন যেন হয়ে গেছো। আমি তো আপনার সাথে আগে কথাই বলি নাই কখনো, তাহলে কি করে ভালো করে কথা বলবো? এই দেখো, মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আর একটা যদি মিথ্যে কথা বলিস, তোর মাথা আমি সত্যি ফাটিয়ে দেবো। কি ডেঞ্জারাস মেয়ে রে এটা। আমি কিছু বলছি না দেখে রেহা রাগ দেখিয়ে চলে যায়। আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছি যখন তুই টুকারি করেছে। ও যখন তুই টুকারি করে তখন আগের কথা মনে পড়ে যায়, তাই আর কিছু বললাম না। রাতে ঘুমিয়ে পড়ি, কিন্তু কারো ডাকাডাকিতে ঘুমটা ভেঙে যায়। তখনই তাকিয়ে দেখি রেহা ডাকছে। সকাল হয়ে গেছে। আমি কোনো কথা বলছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছে, কারণ এত সুন্দর করে সেজেগুজে এসেছে। আমি দেখেই আমার মাথা করছে। এমনিতেই যে এত সুন্দর, তার উপর আবার সেজেছে। একটা সবুজ রঙের শাড়ি পরেছে, পুরো ঘাস ফড়িং। চোখে মোটা করে কাজল দিয়েছে। এতে রেহার চোখ আরও মায়াবী হয়ে গেছে। যত দেখছি তত দেখতেই ইচ্ছে করছে। রেহাটাকে বাস্তবে ফিরলাম। এই, কি দেখো? ও ও, কি 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 না, কিছু না। তাহলে এভাবে তাকিয়েছিলে কেন? কই তাকিয়েছিলাম, আর ডাকছেন কেন? আমি রেডি। কি রে ভাইয়া, তুই তো এখনো ঘুম থেকেই উঠিস নাই। তুই রেডি মানে কই যাবে? আর আমি উঠব মানে? কেন, তুই তো রেহাকে বললি আজকে আমাদেরকে নিয়ে ঘুরতে যাবি। কে বলেছে? কেন রেহা ম্যাম? আমি আবার কখন বললাম? কি মিথ্যা কথা বলে রে। মেয়ে তো টিচার হলো, বেয়াদব আছে। এই, তুমি বলো নাই? না, আমি তো বলি নাই। এক খুশি মেরে নাক ফাটিয়ে দেবো কিন্তু। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো। না, আমি যাব না, আমি এখন ঘুমাবো। কি বললি? রেহা আমার কলার ধরে টান দেয়। এই মেয়ে তো গুন্ডা রে। আমি বলি, রিয়া, ওকে তুই নিয়ে যা এখান থেকে। তাহলে তুই ঘুরতে নিয়ে যাচ্ছিস না কেন? আমি তো বলি নাই। আচ্ছা, বলিস নাই, কিন্তু আমরা যে এখন রেডি হলাম, আমরা এখন কি করব? তার থেকে ভালো তুই আমাদেরকে ঘুরতে নিয়ে যা। আচ্ছা, নিয়ে যাব, কিন্তু বিকেলে। কেন, এখন গেলে সমস্যাটা কি? না, সমস্যা নেই, কিন্তু সকালে কেউ ঘুরতে যায়, তোদের বিকেলে ঘুরতে নিয়ে যাব। না, আমরা বিকেলে যাব না, এখনই যাব। এখনই যাব, আর আজকে সারাদিন ঘুরবো। কি সারাদিন মানে? আচ্ছা ঠিক আছে, চল এখন তোদের নিয়ে ঘুরে আসি। বিকেলে না হয় বন্ধুর সাথে আড্ডা দিতে যাব। না, আজকে সারাদিন আমাদের সাথে থাকতে হবে। ভাইয়া, তুই কিন্তু অনেক দিন হলো আমাকে নিয়ে ঘুরতে যাস না, আর আজকে যদি না নিয়ে যাস তাহলে তোর সাথে আর কোনো কথাই বলবো না, বলে দিলাম। ঠিক আছে, নিয়ে যাব, আর সারাদিন ঘুরবো। আমি আর না করতে পারলাম না, আর অনেক জোরাজুরি করার পর রাজি হয়ে গেলাম। আর যখন বললাম যে যাব, কি খুশি দুজন। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে রেডি হলাম। পরে ওদের সাথে সাথে নিয়ে বেরিয়ে পড়ি। বাইকটা বের করে রিয়াকে বলি, রিয়া ওঠ। কিন্তু রিয়া না ওঠে রেহাকে বলে, ম্যাম আপনি আগে ওঠেন। সাথে সাথে রেহা উঠে পড়ে, তারপর রিয়াও ওঠে। আমি বাইকটা স্টার্ট দিয়ে চালানো শুরু করি, আর রেহা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি কিছু বলতেও পারছি না রিয়ার জন্য। কিছু সময় পর বললাম, রিয়া কোথায় যাবে বললি না তো? আগে একটা পার্কে যাব। আগে পার্কে যাব ভাইয়া, আগে পার্কে চল। তারপর একটা পার্কে আসি তিনজন, একটা বেঞ্চে এসে বসি। তখনই রিয়া বলে, ভাইয়া ওই যে ফুচকাওয়ালা, ভাইয়া ফুচকা খাবো। চল। বলার সাথে সাথে দুজন একসাথে আমাকে ফেলেই দেয় দৌড়, আর ফুচকা লাগে গিয়ে বলে, মামা 3 প্লেট ফুচকা দেন তো। মামা একটু তাড়াতাড়ি দিন। না মামা, 2 প্লেট দিন। কেন, তুমি খাবে না? না, আমি ফুচকা খাই না। তাহলে চটপটি খাও। মামা 1 প্লেট চটপটি দেন আর 2 প্লেট ফুচকা দেন।
তারপর আমরা গিয়ে চেয়ারে বসি। কিছুক্ষণ পর চটপটি আর ফুচকা দিয়ে যায়। খাচ্ছি আর তখনই রেহা বলে, কাকুরো কেন? একটা ফুচকা খাও। বললাম না আমি ফুচকা খাই না। ভাইয়া তুই এমন কেন? একটা খা। তারপর আর কি, খেতেই হলো। খাওয়া শেষে বিলটা দিয়ে ওইখান থেকে চলে আসি। এভাবেই অনেকক্ষণ ঘুরি। দুপুর হয়ে গেছে, তাই ওদের নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই। সেখানে খেয়ে আবার বেরিয়ে পড়ি। এভাবেই সারাদিন ঘুরি। সন্ধ্যা হয়ে গেছে, তাই বাসায় যাচ্ছি। অবশেষে বাসায় চলে আসি আর তখনই রেহা আমাকে প্রপোজ করে বসে, তার উপর আবার রিয়ার সামনে। এমনিতেই ওর ওপর থেকে ভালোবাসাটা উঠে গেছে, তার উপর আবার রিয়ার সামনে বলল, নিলয়, তোমাকে ভালোবাসি আমি। কী সব বলছেন এগুলা? যা বলছি ঠিকই বলছি। আমি আর থাকতে পারছি না। আমি এখন সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তো আপনাকে ভালোবাসি না। কি বলো এসব? আগে তো ভালোবাসতে। আপনার কথা ভুল হচ্ছে। আমি তো আপনাকে চিনতামই না। আমি আপনাকে ভালোবাসবো কিভাবে? এই, একদম মিথ্যে কথা বলবে না। একে তো আপনি করে বলছো, তার উপরে আবার বলছো ভালোবাসো না। আমি তো সত্যি কথাই বলছি। ভালো হবে, কিন্তু আর কতবার বলবো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর ভালো লাগছে না, আমি গেলাম। রিয়া, চলে আয়। আমাকে না ভালোবাসলে আমি কিন্তু সুইসাইড করব। সুইসাইড করলে আমার কি? কথাটা বলে চলে আসার জন্য পা বাড়ালাম। রেহা পেছন থেকে বলছে, আমি যদি তোমার না হতে পারি সত্যি আমি সুইসাইড করব, দেখে নিও। আর আমি না শুনে চলে আসি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আর তখনই রিয়া এসে বলে, ভাইয়া তুই কিন্তু এটা ঠিক করলি না। আমি আবার কি ঠিক করলাম না? ওই যে রেহা ম্যামকে কষ্ট দিলি। তো কি করব? ভাইয়া তুই রেহা ম্যামকে মেনে নে। ম্যাম আমাকে তোদের মধ্যে যে ঘটে যাওয়া ঘটনা সব আমাকে বলেছে। ভাইয়া সত্যি ও তোকে এখন অনেক ভালোবাসে। তুই আর ওকে কষ্ট দিস না। আমি পারবো না, তুই আমাকে ক্ষমা করে দিস। এই বলে বাইরে চলে আসি বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর ওদিকে রেহা তো পুরো পাগল হয়ে গেছে। রেহা চলে যায় নিজের আসল বাসাতে। বাসায় গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দেয়। এটা দেখে রেহার পরিবারের সবাই ভয় পায়। কি হয়েছে রে? এ মা, এমন করছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? আমাকে বল। নীলা আমাকে ভালোবাসবে না। কে ভালোবাসে না? আর কি বলিস এটা? রেহা তার বাবাকে সব খুলে বলে, প্রথম থেকে শেষ পর্যন্ত। রেহার বাবা রেহাকে বলে, আচ্ছা, আমরা দেখছি কি করা যায়। ওদের বাসায় কথা বলে, একমাত্র মেয়ে আমার, সে কষ্ট পাবে? হবে না। ওকে আমি না পেলে আমি সত্যি কিন্তু মরে যাব। মেয়র সাহেব দেরি করে না, দ্রুত তিনি আমাদের বাসায় চলে আসে আর আম্মু আব্বুকে সব খুলে বলল। আম্মু আব্বু অনেক খুশি, কারণ এই মেয়েটা যতই খারাপ কথা বলুক, কিন্তু এই মেয়ের জন্যই তো তাদের ছেলে ভালো হয়ে গেছে। তাই তারা সবাই রেহাকে অনেক আদর করে। আর আমার আব্বু বলে, আপনারা চিন্তা করবেন না, আমার ছেলের বউ হলে রেহাই হবে। আর নিলয়কে আমাদের অনেক পছন্দ হয়েছে। এইসব কথা চলছে আর তখনই আমি বাসায় আসি। এসে কলিং বেল বাজাই আর রিয়া এসে দরজা খুলে দেয়। আমি ওদের দেখে অবাক হয়ে যাই, কারণ এরা সবাই এখানে কি করে। আর তখনই আব্বু বলে, নিলয় এইদিকে আয় তো। আব্বু বলুন। সামনের 20 তারিখে তোর বিয়ে। কার বিয়ে আব্বু? কেন তোর? মানে কি আব্বু, আমার বিয়ে আর আমাকেই জানালে না? আর কার সাথে? আমি এখনই বিয়ে করতে চাই না আম্মু। তোর আর রেহার বিয়ে। আমি সবার দিকে তাকালাম, রেহাও আসে। রেহা সব ঘটিয়ে এসেছে, কিন্তু মেয়েও তার মেয়ের জন্য আমার কাছে আসলো। বিষয়টা মজার। বাবা বলে, এই হারামজাদা, দুজন দুজনকে ভালোবাসিস, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, তাই আগেই কর। কে বললো তোমাদের আমি ওকে ভালোবাসি? কে আবার? রেয়া বলছে। ও মিথ্যা বলছে, সত্যিই আমি ওকে ভালোবাসি না। আর আমি তোকে চিনিই না ঠিক মতো, আমি কেন ওকে বিয়ে করতে যাবো? এই কথা বলার সাথে সাথে রেহা উঠে পড়ে আর সোজা খাবারের টেবিলের দিকে দৌড়ে যায়। টেবিলে থাকা ফল কাটার ছুরিটা হাতে নিয়ে আমাকে বলে, কি বললে? আর একবার বলো তুমি আমাকে চেনো না, তাই না? তুমি আমাকে ভালোবাসো না, তাই না? আর কি বললে? আমাকে বিয়ে করবে না? আর একবার বলো। যদি না বলো আমি সত্যি বলছি, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। রেহা ছুরিটা এক হাতে নিয়ে আর এক হাত ধরে রাখে আর কান্না করছে। আমার দিকে তাকিয়ে আছে, আর এদিকে সবাই আতঙ্কে আছে। আর যে রাগী মেয়ে
কখন যে কি করে নিজেও জানবো না। তাই আমি কোনো কথা বলছি না ভয়ে। কথা বলছি না দেখে রেহা আবার বলে ওঠে, কি হলো বলো না কেন? সবাই যে রেহার কাছে যাচ্ছে তখনই রেহা বলে, খবরদার কেউ কাছে আসবে না বলে দিলাম। কাছে আসলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। আর কেউ যাওয়ার সাহস পায় না। আর আমি কোনো কথা বলছি না দেখে ছুরিটা দিয়ে একটা টান দেয় হাতে। মনে হয় অনেকখানি কেটে গেছে, অনেক রক্তও পড়ছে। সবাই চিৎকার দিয়ে উঠছে, কি করলো এটা? আর আমাকে তো আব্বু আম্মু অনেক বকা দিতে থাকে আর বলে তাড়াতাড়ি বল তুই একে বিয়ে করবি। তাও আমি কিছু বলছি না, কেমন যেন বোবা হয়ে গেছে, কিছু বলতেও পারছি না। অনেক বলতে ইচ্ছে করছে, আমি অনেক ভালোবাসি তোমাকে, আমিও তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পাশে চাই, কিন্তু কিসের জন্য যেন পারছি না। হয়তো এটাকেই বলে ইগো প্রবলেম। এই বলিস না কেন বিয়ে করবি না বল? সত্যি আমি কিন্তু মরে যাবো। রেহা বলতে বলতে আবার আরেকটা টান দেয় হাতে, কান্না করছে আর চিৎকার করে করে বলছে, বল বিয়ে করবি কিনা। অনেক রক্ত পড়ছে। তখন আর থাকতে না পেরে যখনই বলবো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আর বলা হলো না। ধপাস করে পড়ে গেল রেহা। তারপরই অজ্ঞান হয়ে গেল। রক্ত পড়ার জন্য অজ্ঞান হয়ে গেছে। তাই আর 7-5 না ভেবে দৌড়ে গিয়ে রেহাকে কোলে নিয়ে দিই এক দৌড়। সবাই কান্না করছে আর আমার পিছে পিছে আসে। রেহাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ডাক্তার বলে চিৎকার করছে। কিছু নার্স এসে রেহাকে ওটি রুমে নিয়ে গেল। আব্বু আমার কাছে এসে জোরে একটা একটা করে থাপ্পড় মেরে বলতে থাকে, যদি মেয়েটার কিছু হয়ে যায় তাহলে তোকে মেরেই ফেলবো, এই আমি বলে দিলাম। চুপ করে আছে, সবার কথা শুনছি, কিছু বলার নেই আমার। এর মধ্যে একটা নার্স এসে বলে, যদি রোগীকে বাঁচাতে চান তাহলে 2 ঘন্টার মধ্যে 2 ব্যাগ রক্ত আনুন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। রক্তের গ্রুপ ও পজিটিভ। এটা শুনে আমি বলি, আমার রক্ত দেব, আমার গ্রুপও সেম। তাহলে চলুন। আমি রক্ত দিয়ে আসি। এখন রেহাকে বেডে নিয়ে আসা হয়েছে। কখন জ্ঞান ফিরবে বলা যাচ্ছে না। অনেক রাত হয়ে গেছে, এখনও সবাই হাসপাতালে আছে। তাই আমি সবাইকে যেতে বলি, কিন্তু কেউ যেতে চাচ্ছে না। তখন এক প্রকার জোর করেই পাঠিয়ে দিই। সবাই চলে গেছে আর আমি ওর পাশেই সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে থাকি। কারণ কখন যে ওর জ্ঞান ফিরবে বলা তো যায় না, তাই জেগে থাকি। সকাল না হতেই আবার সবাই চলে আসে। আমি বলি, এত সকালে আসতে গেলেন কেন আপনারা? মন মানছিল না তাই আসলাম। তো রিয়া এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে? না, এখনো ফিরে নাই। আচ্ছা বাবা, তুমি এখন বাসায় চলে যাও। আমরা সবাই এখানে আছি। তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেস্ট নাও। না, সমস্যা নেই, আমি ঠিক আছি। না, তুমি যাও। কি আর করার, চলে আসি আমি। কিন্তু কেমন যেন মানছে না রেহাকে ছেড়ে যেতে, শুধু ওর কাছে থাকতে ইচ্ছে করছে। বাসায় চলে আসি, এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতেই বিছানায় গিয়ে শুয়ে পড়ি। সাথে সাথে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। আর ওদিকে তখন সকাল 10টার দিকে রেহার জ্ঞান ফেরে। তখন ঘটে আরেক ঘটনা। রেহার জ্ঞান ফেরার সাথে সাথে নিলয় বলে চিৎকার করে। তাদেরকে সবাই ওর কাছে যায় আর রেহা বলতে শুরু করে, নিলয় কোথায়? আমি পড়ে যাব। আমি এখানে কেন? ও কোথায়? তুই একটু শান্ত হ। নিলয় আছে। কোথায় ও? আছে, ও একটু বাসায় গেছে। আমিও বাসে যাব। আমি কেন থাকবো না? আমি ওর কাছে যাব। নিয়ে যাব তো, তুই আগে সুস্থ হয়ে নে, তারপর নিয়ে যাব। আর সে একটু বাসায় গেছে, সারা রাত তোর কাছেই ছিল না খেয়ে, তাই ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। না, আমি যাব। এই না না, ওঠো না, আমি ওকে আসতে বলেছি। ও কি এখানে আসবে? ও তো আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এই কান্দিস না, ও তোকে বিয়ে করবে এবং ভালোবাসবে। আপনারা বলছেন, কিন্তু ও তো আমাকে মেনে নেবে না। নেবে, আরও নিজেই বলছে। সত্যি? হ্যাঁ সত্যি। আমাকে আব্বু ফোন করে। আমি কিছু সময় পর রিসিভ করলাম। বাবা জলদি আসতে বলল। আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা হাসপাতালে চলে আসি। সবাই রেহার পাশে বসে আছে। আমি রেহার কাছে না গিয়ে ওখানেই দাঁড়িয়ে আছি। তখনই রিয়া বলে ওঠে, ওই তো ভাইয়া চলে এসেছে। অমনি সবাই আমার দিকে তাকায়। আর এরই মাঝে রেহা সবার চোখে ফাঁকি দিয়ে হাতে থাকা স্যালাইনের ক্যানেলা খুলে দিয়ে সোজা আমার কাছে দৌড়ে আসে। সবার সামনে জড়িয়ে ধরে আমাকে। আমারও জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে, কিন্তু সবাই দেখছে দেখে পারলাম না। তখন রেহা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি কি খুব পছন্দ? না।
আমি কি তোমাকে খুব বেশি কষ্ট দিয়েছি? না, এখন ছাড়ো, সবাই দেখছে তো। দেখো, তাতে আমার কি? তোমার কোনো সমস্যা আছে? না না, থাকো থাকো, কোনো সমস্যা নেই। রেহা এখন আমাকে জড়িয়ে ধরে আছে, জড়িয়ে ধরেই কথা বলছে। এখন আগে বলো, আমাকে কি আর ভালোবাসা চায় না? হুম। কি? ভালো করে বলো বলছি। হ্যাঁ হ্যাঁ, বাসবো। এখন বলো, আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, করব। তাহলে তখন এত বলার পরেও কেন না করলে? তখন তো অনেক রাগ ছিল, তাই না করেছিলাম। এখন রাগ নেই? না, কেন? তখন তো বুঝতে পারি নাই যে এতটা ভালোবাসো আমায়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রেহা তখনই রেগে গিয়ে আমাকে মারতে শুরু করে। আমি ভাবলাম লাভ ইউ টু বললাম, তাও আবার রেগে গেল কেন। তখনই বলতে থাকে, এই কুত্তা বিলাল একটা। এই আমি আবার কি করলাম? ও, ভালোবাসিস তাও এখনো ঝড়ে ধরছিস না কেন? না, আমি পারবো না, এখানে অনেকেই আছে, সবাই দেখছে, আমি পারবো না। তুই ধরবি কি না বল, না ধরলে কিন্তু আমি আবার হাত কাটবো। ভাইয়া ধর, আমরা সবাই চলে যাচ্ছি। এই চলো সবাই, ওরা দুইজন একটু একা থাকুক। তারপর সবাই চলে গেল। আমি ওদের চলে যাওয়া দেখছি, আর রেহা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? না, কিছু না। তাহলে ঝড়েই ধরছিস না কেন? ধরছি তো। কথাটা বলেই জড়িয়ে ধরলাম খুব শক্ত করে। রেহাও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তারপর তো আর রেহা হাসপাতালে থাকবেই না, শুধু বলছে আমি থাকবো না, আমি চলে যাব। কিন্তু ডাক্তার বলছে 2 দিন এখানেই থাকতে হবে, কারণ রেহার শরীর অনেক দুর্বল। তাই এই 2 দিন অনেক কষ্ট করে রেহাকে হাসপাতালে রাখতে হয়েছে। এই 2 দিন তো রেহা আমাকে এক মুহূর্তের জন্য ছাড়েনি, রাতেও আমাকে বাসে যেতে দেয়নি, ওর কাছেই থাকতে হয়েছে। আজকে হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে, তাই রেহাকে নিয়ে আজকে বাসায় চলে আসি। রেহা সোজা ওর রুমে চলে যায়। তখনই সবাই চলে আসে আর বলতে থাকে, নিলয়, সামনের সপ্তাহে তোদের বিয়ে, তোরা দুজনেই তোদের সব বন্ধুদের বলে দে। কেন আব্বু, এত তাড়াতাড়ি কেন? ও, কি বললে তুমি? এত তাড়াতাড়ি হয়েছে না? তুমি তাহলে আমাকে ভালোই বাসো না, বুঝতে পারছি। আমি তো এমনি বললাম। আব্বু, তুমি কালকেই বিয়ের আয়োজন করো, আমি কালকেই বিয়ে করব। ওকে ওকে, তোমাকে কালকে বিয়ে করতে হবে, তুমি সামনের সপ্তাহে করলেই হবে। সবাই চলে গেল আর আমিও চলে যাচ্ছিলাম। অমনি রেহা উঠে এসে আমার সামনে দাঁড়ায়, তারপর বলে, যাই এখন। এত যাই যাই করো কেন? হ্যাঁ, হো, বুঝতে পেরেছি, আমার সাথে কথা বলতে ভালো লাগে না, তাই না? আরে এত উল্টাপাল্টা বোঝে কেন? আমার ভালো লাগছে না, গোসল করে ঘুমাবো, তাই বললাম। কেন, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো আমাকে। তোমার কি খুব খারাপ লাগছে? আরে না, তেমন কিছু না, এমনিই ভালো লাগছে না। ঠিক আছে, যাও। তুমি এখন রেস্ট নাও। হুম। আমি চলে আসি বাড়িতে। গোসল করে ঘুমোতে যাব, তখনই রেহা ফোন দেয়। চান, কি করো? এই তো ঘুমাবো। ও, ঘুমিয়ে পড়ো তাহলে। এই তুমি খেয়েছো? না, এখন খাবো। এত দেরি করো কেন? তোমার জন্য। আমার জন্য মানে? তুমি এখন খেলে, তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি খেয়েছো, এখন আমিও খাবো। এই পাগটি, আমার জন্য অপেক্ষা করতে হবে না, এখন থেকে তাড়াতাড়ি খাবে। পারবো না, আমি তোমার পরেই খাবো, নয়তো আমি তোমার সাথে খাবো। বাই, গুড নাইট, তুমি ঘুমাও। পাগলি একটা। কথা শেষ না করে কেটে দিল। একটা ঘুম দেই, আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, না হলে আবার কি রেখে কি করে রেহা, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি রেহা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই মেয়ে এখানে কে? বুঝেছি, সকালে চলে এসেছে এখানে। রেহাকে ডাক দিই। রেহা বলল তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে। তারপর আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেহাকে নিয়ে বের হলাম। প্রথমে ওর সব বান্ধবীদের সাথে দেখা করি এবং বিয়ের দাওয়াত দিই। তারপর আমার বন্ধুদের দাওয়াত দিই আর একটু আড্ডা দিয়ে আসি এবং সবাই অনেক খুশি হলো। এইভাবে চলতে থাকলো আমাদের দিনগুলো। রেহাও অনেক ভালোবাসে আমাকে, আমিও রেহাকে এখন অনেক ভালোবাসি। এই ভালোবাসায় এই কদিন চলে গেল, আর দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে এলো। বিয়েটাও হয়ে গেল, আর আমি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি ছাদে বসে, আর ইচ্ছা করেই দেরি করে যাচ্ছি বাসর ঘরে। রেহার একটু রাগ উঠাতে চাই। একটু পর আব্বু এলো, আমাকে তাড়াতাড়ি রুমে যেতে বলে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি রুমে যেতে থাকি, কারণ আসলেই অনেক দেরি হয়ে গেছে। এখন রাত প্রায় 1টা বাজে। রুমে ঢুকলাম, ঢুকেই দরজা আটকে দিলাম। রেহার দিকে এগিয়ে যাচ্ছি। অনেক বড় করে মাথায় ঘোমটা দিয়ে রেখেছে সে, আর যেই না
রেহার পাশে বসে যাব, সাথে সাথে রেহা একটা বড় একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। আমি তো ভয়ে দৌড়াদৌড়ি করছি আর বলতে থাকি, এই মারছো কেন? না, তাহলে কি আদর করবো তোমাকে? আদর তো করবেই। আর আমি কি করেছি? তুই কি করেছিস তুই জানিস না কুত্তা? কি করেছি বলবে তো? এত দেরি করে কেন আসিস? ওহো, এই তো একটু আটা দিলাম। তোর আড্ডা আমি ছোটাচ্ছি। আয়, আমার কাছে আয় বলছি। না, তুমি আবার মারবে। তুই আমাকে একা একা তখন বসিয়ে রেখেছিলি কেন? এই যে কানে ধরছি, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, দিলাম, এখানে বসো। না, যদি মারো। আরে পাগল, মারবো না, এখানে আসো। সত্যি তো? সত্যি, এসো। বলো কি হয়েছে? আমাকে কোলে তোলো। কেন? তোলো বলছি। আগে বলো কেন। ছাদে যাবো আর তুমি আমাকে কোলে নিয়ে যাবে। কি? আমি পারবো না, তুমি অনেক মোটা, তোমাকে আমি কোলে নিয়ে ছাদে যেতে পারবো না, আমি মরেই যাব। ও, তুই কি বললি? আমি মোটা? এই কুত্তা, আমার রাগ উঠাবে না বলে দিলাম। ওকে ওকে, আমি তো মজা করছিলাম, রাগ করো কেন? তাহলে কোলে তোল। ওকে, এসো। তারপর রেহাকে কোলে নিয়ে ছাদে গিয়ে বসে চাঁদ দেখি আর অনেক গল্প করি। এরই মাঝে রেহা হঠাৎ করে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে দিল চারটা ঠোঁটের মাঝে। এভাবেই চলতে থাকলো তাদের ভালোবাসার দিনগুলো। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।